আসসালামু আলাইকুম দর্শক। শুভ সন্ধ্যা সবাইকে। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকের এই লাইভ সেশনে আমি ফাহাদ রায়হান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেডিকেল শিক্ষার্থী থেকে শুরু করে চিকিৎসক, দেশ এবং দেশের বাইরে চিকিৎসা পেশায় ক্যারিয়ার সহায়ক গাইডলাইন নিয়ে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি বরাবরই আয়োজন করে আসছে বিভিন্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড সেশন। তারই ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি চমৎকার একটি লাইভ সেশন, ক্যারিয়ার ইন ইউকে অ্যাজ আ সার্জন। আজকে আমাদের সাথে রিসোর্স পার্সন হিসেবে আমরা পেয়েছি আমাদের সম্মানিত মেন্টর ডক্টর খন্দকার আলী কাউসার স্যারকে। তিনি কনসালটেন্ট নিউরোসার্জন হিসেবে কর্মরত আছেন রয়্যাল ইনফার্মারি অফ এডিনবার্গ ইউকে তে। স্যারের ঝুলিতে আসলে বেশ কয়েকটি প্রেস্টিজিয়াস ডিগ্রি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এফসিপিএস সার্জারি, এমএস নিউরোসার্জারি, এমআরসিএস ইউকে এবং এফআরসিএস নিউরোসার্জারি। আমরা প্রথমে স্যারের কাছে চলে যেতে চাই। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ, আপনাকেও ধন্যবাদ এবং আহ, এই যে এই সেশনের জন্য যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছেন তাদের সবাইকেই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার এত মূল্যবান সময়ের পক্ষ থেকে আমাদের জেনেসিসের জন্য এতটুকু সময় আপনি বের করতে পেরেছেন, এজন্য স্যার আমরা জেনেসিসের 67,000 মেম্বারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। হুম। আর সবাইকে দর্শক শুভেচ্ছা। মন্ডলী, দর্শক মন্ডলী, আপনাদের লাইভ চলাকালীন সময়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি থেকে থাকে, ইউকে তে কিভাবে পড়তে যাবেন, স্কলারশিপের বিষয়ে, জব অপরচুনিটির বিষয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা যদি আপনাদের থেকে থাকে, আপনারা প্লিজ আমাদের লাইভ চলাকালীন সময় কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদের হয়ে আমাদের সম্মানিত মেন্টর স্যারের কাছে আপনাদের কোশ্চেন গুলো তুলে ধরার চেষ্টা করব, এবং আমাদের মেন্টর সেই প্রশ্নগুলোর উত্তর উনার অভিজ্ঞতার আলোকে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন দর্শক, নিশ্চয়ই। আমরা দেরি না করে আমাদের লাইভ সেশন কিন্তু সরাসরি চলে যাই। স্যার, আপনি তো কর্মরত আছেন স্যার ইউকে তে, ফ্রন্টলাইন ফাইটার হিসেবে স্যার সুদূর ইউকে তে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনার দিনকাল কেমন যাচ্ছে? এটা একটু স্যার যদি প্রথমে একটু বলতেন। ধন্যবাদ ফাহাদ আপনাকে। আসলে ইউকেতে সবকিছুর একটা ভারসাম্য খুব ভালো মতো এরা মেনটেন করার চেষ্টা করে। তো তাতে যেটা হয়েছে আর কি যে আমাকে যখন কোভিড এর খুব খারাপ অবস্থা ছিল তখন আমি আসলে লন্ডনে কর্মরত ছিলাম এবং আপনারা সবাই জানেন যে লন্ডনে তখন একটা ইমার্জেন্সি সিচুয়েশনের মতো তৈরি হয়েছিল, একটা যুদ্ধাবস্থার মতো ঘটনা। কারণ হচ্ছে একের পর এক রুগী আসছে, তারা হচ্ছে আইসিইউর কিছুটা জটিলতা এবং মানে সংখ্যায় বেডগুলো প্রথমে অপ্রতুল মনে হচ্ছিল, পরে ওরা খুব দ্রুত আইসিইউর বেড সংখ্যা বাড়ায় এবং রোগীদের সব সেবা দেওয়ার চেষ্টা করে। এবং এনএইচএস এর পুরা ঘটনাটাই ফ্রি, আমরা সবাই জানি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওইখানে যে পরিমাণে রোগী এবং যে পরিমাণে বেড ছিল সেই পরিমাণে ডাক্তার ছিল না। কারণ হচ্ছে মেডিসিনে তো এত ডাক্তার থাকার দরকার পড়ে না সাধারণ সময়ে। তো তখন আমাকে সার্জারিতে, আমি তখন আসলে একটা ফেলোশিপ করছিলাম এবং আমাকে তখন সার্জারির সেই ফেলোশিপটায় দেখা যায় যে কেসগুলোর সংখ্যা এত কমে যায় যে আমরা সেখানে একটু বাড়তি হয়ে পড়ি এবং তখন আমাকে সরাসরি আইসিইউতে ডিপ্লয় করে, আইসিইউতে নিয়ে যায় কাজ করার জন্য। যেটা হয়েছিল আর কি যে ওইখানে গিয়ে আবার দেখতে পাই লাইফ ওয়ার্ক ব্যালেন্সের ব্যাপারটা এমন যে যেহেতু ওইখানে আমাদের সংখ্যাটা এমন ভাবে করা হয়েছিল যে আমরা যেন একটা নির্দিষ্ট পরিমাণে গ্যাপ পাই, যথেষ্ট পরিমাণে ফ্রি টাইম পাই। তো তার ফলে আমি কাজ করেছি একটা সময়, আবার অনেকটা সময় আমি ফ্রি টাইমও কাটিয়েছি। তো সব মিলিয়ে ব্যাপারটা, হ্যাঁ, একটা যুদ্ধ যুদ্ধ ভাব ছিল প্রথম দিকে, একদম প্রথম দিকে। কিছু পিপি মাস্ক এগুলার স্বল্পতা ছিল, কিন্তু এরা দ্রুত কাটিয়ে ওঠে ব্যাপারটাকে, খুব দ্রুত অনুধাবন করে ব্যাপারটা, কতটুকু পিপিই মাস্ক এগুলো লাগবে সেটার পরিমাপ করে এবং সেই অনুযায়ী ব্যাপারটা আমদানি করে সেই ঘটনাগুলা একটা সুরাহা তৈরি করে খুব দ্রুত। তো তার ফলে মানে খুব যে স্ট্রেসড হতে হয়েছে ব্যাপারটা সেরকম না। অবশ্যই খারাপ লেগেছে যে স্ট্যাটিস্টিক্স গুলা দেখে, যে সংখ্যাগুলা খুব ভয়াবহ ছিল, যে হাজারের পর হাজার, মানে এক একটা একটা দিন গেছে যেখানে হচ্ছে যে হঠাৎ করে ওরা নার্সিং হোমের সব মৃত্যু যোগ করে ফেলায়, সংখ্যাটা হঠাৎ করে 3,000 ক্রস করে যায় আর কি, একদিনে মৃত্যুর সংখ্যা। তো এগুলো খুব ভয়াবহ ছিল। কিন্তু ওভারঅল আমাদের ফ্রন্টলাইন ফাইটার হিসেবে আমরা যেন ভালো থাকি সেজন্য ওরা বৃহস্পতিবারে বাইরে বের হয়ে 8টার সময় সবাই তালি দেওয়ার একটা ব্যাপার, আমাদের হাসপাতালে ফ্রি গিফটের আয়োজন, মানে একটা গুডি ব্যাগ দিলে হয়তো সেটার মধ্যে যে হ্যাঁ আমরা অনেক কিছু এক্সপেক্ট করছি তা না, যে এখন অনেক কিছু থাকবে তা না, কিন্তু একটু একটা ছোট পারফিউম থাকলো বা একটা শ্যাম্পু থাকলো, সাবান থাকলো, এইভাবে আমাদেরকে একটু এনকারেজ করার চেষ্টা করেছে। বেশিরভাগ সময় লাঞ্চ এবং ডিনার লোকাল যে ফুড শপ গুলা ছিল তারা স্পন্সর করেছে।
এবং লাঞ্চ গুলা আবার 3 কোর্স লাঞ্চ, স্টার্টার, মেইন কোর্স, ছোট্ট একটা ডেজার্ট। তো এগুলো আমাদেরকে এনকারেজ করেছে। ব্যাপার না, কারণ এই ধরনের লাঞ্চ আমাদের জন্য এফোর্ড করা কোনো ব্যাপারই না, আমি জানি। এবং বাংলাদেশের ডাক্তারদের জন্য হয়তো ব্যাপার না, নিশ্চয়ই ব্যাপার না। কিন্তু এগুলো যে একটা এনকারেজমেন্ট, আমি সেটা বলতে চাচ্ছি আরকি। তো এই নিয়ে আমি খুব একটা, মানে সব মিলিয়ে আরকি খুব একটা খারাপ না। কিন্তু অবশ্যই মৃত্যু এবং আমি দেশের থেকে যে সংবাদগুলা পাই তা নিয়ে একটু তো খারাপ লেগেছেই। মানে বেশ খারাপই লেগেছে আসলে। আমাদের অনেক প্রিয়জন মারা গেছেন। মানে ঠিক আমার আত্মীয়-স্বজনদের মধ্যে হয়তো না হলেও, কিন্তু আমাদের পরিচিত জনের মধ্যে অনেকে মারা গেছেন, সেটা আরকি আমাকে অবশ্যই খুবই ব্যথিত করেছে। স্যার সেটা তো অবশ্যই স্যার। আপনার ওখানে সুস্থ থাকেন, ভালো থাকেন স্যার, আমরা এটাই চাই। স্যার নিশ্চয়ই। আমাদের স্যার ১ম জিজ্ঞাসা হচ্ছে স্যার, আপনি তো কনসালটেন্ট নিউরোসার্জন হিসেবে স্যার ওইখানে কর্মরত আছেন। তো স্যার আপনার এই নিউরো সার্জারিতে আসার আগ্রহটা কিভাবে হলো? মানে ছোট থেকেই কি চাইতেন যে বড় হয়ে নিউরো সার্জন হবেন? স্যার একটু পিছনের গল্পটা যদি স্যার আমাদের সাথে একটু শেয়ার করতেন স্যার। আচ্ছা, পিছনের গল্পটা আসলে অনেক পিছন থেকে আমি যদি ধরি আরকি, যে অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে যে আমাদের পরিবার থেকে চেয়েছে বা আমার আ বাবা-মা চেয়েছেন যে আমি ডাক্তার হই। এটা খুব একটা কমন গল্প। কিন্তু আমি এটা অস্বীকার করতে পারি না যে আমার ক্ষেত্রেও এটা হয়েছে। তো হওয়ার পরে যেটা হয়েছে যে একটা সময় আমি দেখতে পাই যে, মানে আমার মা আরকি অনেক ছোট বয়সে মারা যান। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা, মানে এসএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তখনও দেইনি। তখন মা মারা যান। মা মারা যান স্ট্রোকে। এবং ওই সময়ে আমার মধ্যে একটু, মানে স্ট্রোক ব্যাপারটা নিয়ে জানতে ইচ্ছা করে-টরে। তো তারপরে মেডিকেলে যখন ঢুকি, তখন আমাদের রোটেশন নিউরোসার্জারিতে আসলে ওইভাবে ছিল না। পরে ওই সময় আমি দেখি যে একটা ঘটনা, যে স্ট্রোক পেশেন্টদের রক্তক্ষরণটা ব্রেইন থেকে বের করে আনলে তারা ভালো হচ্ছে। তো এইসব মিলিয়ে আমার একটা ইচ্ছা তৈরি হয় যে নিউরোসার্জারি ব্যাপারটা যদি থাকতো তখন, বা সিটি স্ক্যান বা এই ব্যাপারগুলো যদি থাকতো, তাহলে হয়তো আমার মায়ের মৃত্যুটাকে আমি আরেকটু ভালো করে বুঝতে পারতাম। আমি জানি কোন কিছুই ফিরিয়ে আনা যায় না। কিন্তু তারপরে এইসব মিলিয়ে আমি করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এফসিপিএস ডিগ্রিটার প্রতি একটা প্রবল আগ্রহ ছিল। ঢাকা মেডিকেলে ঢোকার পর থেকে এফসিপিএস ডিগ্রিটাকে এতভাবে সম্মানিত হতে দেখেছি যে আমার সার্জারিতে একটা এফসিপিএস করার খুব আগ্রহ ছিল। তো সার্জারিতে এফসিপিএস পার্ট 1 পাস করার পরপরই আমার একটা সুযোগ তৈরি হয় নিউরোসার্জারিতে একটা ট্রেনিং করা। ঢাকা মেডিকেলেই ট্রেনিংটা করার সুযোগ হয় আরকি। এবং তখন দেখে আমার কাছে ব্যাপারটা আ ভালোই, মানে জটিলই মনে হয়েছে। এবং সেই জটিলতাটা হচ্ছে আরেকটা আকর্ষণের কারণ। যেটা অ্যাচিভ করতে কষ্ট, অনেকের মধ্যেই এরকম একটা টেনডেন্সি আছে যে না, ওইটাই অ্যাচিভ করতে হবে। তো ওইটা একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আরকি, যে আচ্ছা, তো এত জটিল একটা ব্যাপার। তারপরে মাথা বা স্পাইনের এই যে সূক্ষ্ম অপারেশন গুলা করার যে একটা অ্যাড্রিনালিন রাশ, বা এই যে সূক্ষ্মতা, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করা, এই যে কঠিন একটা ব্যাপার। তো এইসব মিলিয়েই আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছে এবং আমি ক্যারিয়ারটা পার্সু করতে চাই আরকি। মানে আমি যেটা বলি আরকি, যে ব্যাপারটা একটু কৌতুককর শোনাতে পারে। কিন্তু আসল ঘটনা হলো যে আমাদের এই চেষ্টা বা অ্যানাটমি বোঝার চেষ্টা, তারপরে হচ্ছে যে অপারেশনের এই সূক্ষ্ম ব্যাপারগুলা আয়ত্ত করার চেষ্টা, এগুলা বাদ দিলেও আমরা যে শারীরিক পরিশ্রমটা করি, যে ঘন্টার পর ঘন্টা মাইক্রোস্কোপে তাকিয়ে থেকে অপারেশন করা, তো সেটা আমি বলি যে এটাকে যদি আমরা বাংলা সিনেমায় আ জসিমের সেই ঠেলাগাড়ি ঠেলে কোটিপতি হওয়ার ব্যাপারটা কম্পেয়ার করতে পারি আরকি, যে কায়িক শ্রমের ব্যাপারটা এরকম মূল্যবান, যে ঠেলাগাড়ি ঠেলে যেমন সে কোটিপতি হতে পারে, আমরা শুধু কায়িক শ্রমটা যদি ইউনিভার্সিটি থেকে নিয়ে যাই, তাহলে ওখান থেকেও কোটিপতি হওয়া সম্ভব আরকি বলে আমি ব্যাপারটা যোগ করি। কেউই কোটিপতি হওয়ার জন্য ডাক্তার হয় না, আমি জানি। অন্তত এখনকার দিনে। তা তো অবশ্যই, অবশ্যই। তো অনেক সুন্দর করে স্যার বলছেন স্যার আপনার পেছনের গল্পটা নিউরো সার্জারিতে আসার। স্যার আমি আরেকটা জিনিস জানতে চাই। স্যার তো ২ টা প্রেস্টিজিয়াস ডিগ্রি কমপ্লিট করলেন বাংলাদেশ থেকে। স্যার এরপরেও আপনি স্যার ইউকে তে গেলেন। স্যার এটার ইউকে তে যাওয়ার পেছনের গল্পটা স্যার একটু যদি বলতেন। আচ্ছা, আমি ১ম এই ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যাপারে, যে ইউকে তে আসার ব্যাপারে আমি সাহায্য করছি বা উপদেশ দিচ্ছি। কিন্তু এর মানে এই না যে আমি সবাইকে বলছি যে ইউকে তে চলে আসো, বা ইউকে তেই শুধু লাইফ আছে, বাংলাদেশে নাই। আমি সেটা বলতে চাচ্ছি না। বাংলাদেশেও ডাক্তারদের দরকার আছে। এবং আমি জীবনের ১২ টা গুরুত্বপূর্ণ বছর বাংলাদেশে থাকার জন্য আসলে চেষ্টা করেছি। এর মধ্যে যা প্রয়োজন, যেমন হচ্ছে আমাদের সবার ১ম এ দরকার ডিগ্রি। তো সেটা আমার আল্লাহর রহমে খুব একটা বেশি বয়স লাগে নাই, সেগুলো করতে বেশি সময় লাগে নাই। আমি আ যেমন আমি বলি যে
2007 অগাস্টে আমি হচ্ছে করতে যাই আর কি। 2000 মানে আমি ছাড়া পাই আর কি আমার কর্মস্থল থেকে, মানে খুলনা মেডিকেল কলেজে যখন কর্মরত ছিলাম, তা আমার ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমি অগস্ট মাসে ছাড়া পাই শেষের দিকে। তো মানে সেপ্টেম্বরের দিকে আমি গিয়ে ঢাকায় পৌঁছাই খুলনা থেকে। এবং 2009-এর, সরি আমি ভুল বললাম, 2007-এর অগস্টে চলে গেলাম, তো 2008-এর জুলাইতে, মানে 9-10 মাসের পরে আমার হচ্ছে এফসিপিএস ডিগ্রিটা হয় আর কি। সেকেন্ড পার্টের কথা বলছি, ফার্স্ট পার্ট তো হয়েছে আর 2003-এ, কিন্তু তারপরে নানা রকমের জটিলতার কারণে, মানে আমাদের ট্রেনিং জটিলতার কারণে আমাকে পিছিয়ে যে হয় আর কি। তো তারপরে এফসিপিএস ডিগ্রি হওয়ার পরে তখন আমার একই সঙ্গে আমি এমএস সেকেন্ড পার্টেও পরীক্ষা দিই। আমি জানি যে এফসিপিএস থার্ড পার্ট মানে ফাইনাল করার পরে সরাসরি এমএস থার্ড পার্টে ঢোকা যায়, কিন্তু আমি একটু নিজেকে অত মেধাবী ভাবি নাই যে আমি দুটো মানে এফসিপিএস পাস করেই ফেলবো। আমি আসলে এরকম ভাবি নাই এর অনিশ্চয়তা দেখে। আবার এমএস পাস করেই ফেলবো এমন ভাবি নাই। সেজন্য আমি দুটো ডিগ্রি একই সঙ্গে শুরু করি, যাতে দুটোই থাকে আরকি। তো আল্লাহর রহমতে আমার হচ্ছে এফসিপিএস যখন আমি পাস করি সেকেন্ড পার্ট, ততদিনে আমার এমএস সেকেন্ড পার্টও পাস হয়ে গেছে এবং আমি গিয়ে এমএস থার্ড পার্টে জয়েন করা শুরু করি আরকি। তো জয়েন করার পরে আমার এমএসও হয়ে যায় 2010-এর মধ্যে। কিন্তু সমস্যাটা যেটা দেখতে পাই আরকি, যে আমার পোস্টিং নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। আমি মাপ চেয়ে নিচ্ছি, কাউকে দোষ দিতে চাচ্ছি না। আমি জানি দেশের অবস্থা। আর কেউ এটাকে এ মানে যেকোনোভাবেই হোক নিজের গায়ে টেনে দোষ নেওয়ার চিন্তা করা যাবে না। আমি বলছি যে দেশের অবস্থা জানি আমি। তো আমার পোস্টিংটা হয় না আরকি। আমার ঈপ্সিত জায়গায়। তো আমার পোস্টিংটা হয় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার পোস্টিংটা হয় 10-এর অগাস্টে, 10-এর জুলাইতে সরি। এবং 10-এর জুলাইতে আমাকে চলে যেতে হয় ওখানে। ঢাকা মেডিকেলের ওই এমএস এর ওই পার্টটুকু পড়ার পর। তো সেটা আমাকে আরকি একটু ইগনাইট করে, আমাকে একটু জ্বালিয়ে দেয় যে তখন আমার এমআরসিএস ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়া হয়ে গেছে। আ 2009 গিয়ে আমি চিন্তা করি যে না, এমআরসিএস এর পথটাও খোলা রাখতে হবে। যে আমার এফসিপিএস করা আছে, আমি এমএস এ থার্ড পার্টে আছি, কিন্তু আমার এমআরসিএস এর পথটা খোলা রাখতে হবে। তো আমি 2009 সালে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেই এমআরসিএস এর। এবং তখন আমি যখন দেখছি যে আমার পোস্টিং হয়ে যাচ্ছে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে একটা হাত ধোয়ার বেসিন নাই, আমার কাজ করার কোনো সুযোগ নাই। সেখানে আমাকে পোস্টিং দিয়ে রাখা হয়েছে এবং উম আ সেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে আমি, এবং অ্যানেসথেসিয়ার কোনো সুযোগ নাই, যে অ্যানেস্থেটিস্ট এর কোনো পোস্টিং নাই। তো একটা পোস্টিং আছে সার্জারি কনসালটেন্ট এর, সেটাতে কারেন্ট চার্জে আমাকে দিয়ে দেওয়া হয়েছে আরকি। তো এর মধ্যে আমি ঢাকা আমার নিউরো সায়েন্স ইনস্টিটিউট তখন তৈরি হয়েছে। আমার মনে একটু আশা ছিল, বা সবকিছু মিলিয়ে আমি আসলে চেষ্টা করেছি। তো যখন দেখেছি যে না, এটা মানে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আমাকে অনেক বেশি শ্রম দিতে হচ্ছে এমন সব কাজে, এবং সেখানে আমি নিশ্চিত না যে আমার পোস্টিংটা হবে। তো তখন আমি এমআরসিএস থার্ড পার্টটা, ফাইনাল পার্টটা দেওয়ার করি। তখন এমআরসিএস এরকমই ছিল। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, মানে অস্কি সিস্টেমটা তখনো ছিল না। এবং আপনারা সবাই জানেন যে এমআরসিএস বাংলাদেশে ইন্ডিয়া গিয়ে দিতে হতো, এবং এত অল্প সময়ের জন্য ওরা অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন রাখতো, আম যেটা এমআরসিএস এডিনবরার জন্য, যে খুব ডিফিকাল্ট হতো করা। তারপর যাই হোক, আমি কলকাতায় গিয়ে এমআরসিএস লন্ডন যেটা, ওটাতে দেই আরকি। ইংল্যান্ড যেটা, সেটাতে দেই আরকি। তো সেটা হয় আরকি। তো এখন এইভাবে এই যে ১২ বছরের চেষ্টাটা, এ এখানে আসার পরে দেখা যায় যে অলমোস্ট, মানে আমার কিছু অভিজ্ঞতা তো হয়েছে, সেটা তো আমাকে এগিয়েছে কিছুটা। কিন্তু দেখা যায় যে আমাকে আবার শুরু থেকে শুরু করতে হচ্ছে। তো এই যে ২৫ বছর বয়সে ডাক্তার হওয়া, ৩৭ বছর বয়সে ইংল্যান্ডে চলে আসা, এই ৩৭ বছর বয়সে এসে নতুন একটা শুরু করা, এবং নিউরোসার্জারির মতো একটা ফিল্ডে, যেখানে আমরা সবাই জানি যে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়। এরাও জানে। এজন্য এখানে নিউরোসার্জারিতে এরা এরা যারা এখানকার লোকাল গ্র্যাজুয়েট, লোকাল ট্রেইনি, তারাও ঢুকতে ভয় পায়। তো ব্যাপারটা সহজ ছিল না। কিন্তু তারপরে আমি সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি ওই ব্যাপারটার কারণে, যে বাংলাদেশে তো আমার খুব একটা ঈপ্সিত পোস্টিংটা পাচ্ছি না, যেটা আমার পাওয়ার দরকার। আরেকটা ব্যাপার আমরা খেয়াল করছেন সবাই, যে ক্রমাবনতি হচ্ছে একটা ব্যাপারে, সেটা হচ্ছে ডাক্তারদের সম্মান একটা ভীষণ হুমকির মুখে। আমি জানি যে আজকে যেমন আমার বন্ধুরা বা আমার সিনিয়র জুনিয়র অনেকেরই Facebook থেকে আমি জেনেছি যে আজকে তারা কর্মবিরতি পালন করছে প্রাইভেট চেম্বার থেকে। এগুলা জন্য আমরা কিন্তু অনেকাংশে দায়ী। আমি
যদি বেশি সময় না নিয়ে ফেলি, আমি একটা ছোট্ট গল্প বলতে চাচ্ছি। নিউরোসার্জারিতে যে ঘটনাটা ঘটেছিল আরকি, আমি যখন ট্রেনিং এ, এটাও হচ্ছে একটা অনুষঙ্গ বা একটা কারণ দেশ ছাড়ার। তো যেটা হয়েছে যে নিউরোসার্জারিতে যখন আমি ঢুকেছি তখন আমার এফসিপিএস করা থাকলেও আমি যেহেতু নিউরোসার্জারির অনেক অপারেশন জানি না, সেজন্য আমি আমার নির্ধারিত কর্মঘন্টার থেকেও আমি বেশিক্ষণ থাকতে চেষ্টা করতাম। তো ধরা যাক আমি এক্সট্রাডুরাল হেমাটোমা বা ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ এগুলা ইভাকুয়েট করার জন্য এমার্জেন্সিতে এরা আসে, এবং এগুলা যারা ট্রেনি ডাক্তার তারাই করে অপারেশন গুলা মেইনলি, এবং তারা একটা পর্যায়ে গিয়ে ভালোই করে। যেমন আমারও ট্রেনিং এর মধ্যে আমি ব্যাপারগুলো এমন ভাবে শিখেছিলাম যে ট্রেনিং এর শেষ পর্যায়ে এসে আমি ওগুলা খুবই দ্রুত এবং খুব সুন্দর করে করতে পারতাম। তো যাই হোক, আমি যখন প্রথমে ঢুকেছি তখন আমার এফসিপিএস করার কারণে আমি অনেক অপারেশন পারলে ওই অপারেশন গুলো পারি না বলে আমি দীর্ঘ সময় থাকতাম। তো বিকাল ৫টার পরেও আমি আসি, রাত ৯টা পর্যন্ত আমি অপেক্ষা করছি যে কখন অপারেশনটা হয় আরকি, এবং সেইটার জন্য রুগীর রক্তের দরকার বা যে জিনিসগুলো দরকার সেগুলো আমি ব্যবস্থা করার চেষ্টা করছি। করে টরে আছি। এখন আরেকজন ডাক্তার কাজ করছেন এমার্জেন্সিতে, যিনি মানে ৮টার সময় হ্যান্ডওভার হয়ে গেছে। নতুন ডাক্তার এসেছেন, এবং আমি যখন এমার্জেন্সি থেকে ওই অপারেশনটা উঠানোর জন্য চেষ্টা করছি, ওই সময় না, আমি অপারেশনটা শুরু করে দিয়েছি, এবং শেষের দিকে আসার পরে আমার সঙ্গে আরেকজন ছিলেন। তার মোবাইলে একটা মেসেজ আসলো যে আমি ডাক্তার সাহেবের নাম বলতে চাচ্ছি না। ধরা যাক ডাক্তার সাহেবের নাম হচ্ছে মানে আসল নাম না, নকল নাম হচ্ছেন ধরেন আলম। তো আলম সাহেব একটা মেসেজ পাঠালেন যে আমার সিনিয়র ভাই। তো উনি মেসেজ পাঠালেন আরেকজন ডাক্তারের কাছে যে আ যেহেতু উনারা ক্লাসমেট ছিলেন, উনারা মেসেজ পাঠালেন আরেকজনের ওই আমার সহযোগী যে ছিলেন তার কাছে যে আমি হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যাচ্ছি। তোরা আশেপাশে থাকলে আয়। তো এই মেসেজ পেয়ে আমরা দ্রুত অপারেশনটা, আমি তখন অপারেশন শেষ করছিলাম আর উনি তখন মোবাইলটা দেখার মতো অবস্থায় ছিলেন আরকি। উনি মোবাইলে মেসেজটা দেখেছেন। তো দেখার পরে আমাকে বললেন যে, "কাউসার তাড়াতাড়ি নিচে যেতে হবে। উম আলম", যেটা আমি ছদ্মনাম বলছি, আলম খুব সমস্যায় পড়েছে। তো আমি দ্রুত নিচে গেলাম। নিচে গিয়ে দেখি যে আমাদের যে ডিউটি রুম, সেই ডিউটি রুমের এক কোণায় উনি আলম ভাই দাঁড়িয়ে আছেন। আর এই পাশে আরেক কোণা থেকে মশারি, আমাদের একটা রুগীদের যে খাট থাকে সেই খাটে দেখেছেন আপনারা নিশ্চয়ই যে একটা মশারি টানানোর জন্য একটা স্ট্যান্ডের মতো থাকে আরকি। সেই স্ট্যান্ডটা তুলে একজন প্রায় সেই আ মা আলম ভাইকে মারতে উদ্যত। তো এরকম ঘটনা নিউরোসার্জারিতে আমি প্রায় দেখেছি, এবং আমি একটা জিনিস যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ভাগ্যক্রমে আমি যে সময় ডিউটিতে ছিলাম ওই সময় হয় নাই। কিন্তু আমি বলব না যে আমি খুব ফেয়ার প্লে করেছি। কারণ আমারও খারাপ লাগে যে ওইখানে যখন দেখেছি আমি যে অনেক বেশি লোক, অনেক বেশি ঝামেলা আমি দেখতে পাচ্ছি, আমি স্মেল করতে পাচ্ছি যে একটা বিপদ। তখন আমি বলতাম রোগীদেরকে যে, "আপনারা কি করতে চান?" তো তখন দেখা যেত যে অনেক রোগী বলছে যে, "আমরা কোথায় থেকে ভালো চিকিৎসা হয়, ভালো চিকিৎসা হয়" এইসব বলে চিল্লাচিল্লি করছে। অনেক রোগী হয়তো দেখা গেল যে মানে মারতেই উদ্যত। তো আমি বলতাম যে, "হ্যাঁ, এর থেকে ভালো চিকিৎসা হয়তো প্রাইভেট আপনি পেতে পারেন। আপনি সেগুলো চেষ্টা করে দেখতে পারেন।" তো দেখা গেল যে রোগীর কেউ হয়তো তখন স্কয়ারে ফোন করল, তখন স্কয়ার নতুন হয়েছে, এবং উম নতুন মানে কিছুদিন হয়েছে আরকি, এবং তারা ভালো করছে। এখানে ফোন করল, ওখানে ফোন করল, করে আমরা রোগী নিয়ে যাব। তো আইডিয়ালি আমি তখনও মনে করি যে একটা এমার্জেন্সি সিচুয়েশন এ ঢাকা মেডিকেল কলেজের যে ট্রিটমেন্ট আমি দিতে পারতাম, রোগী ট্রান্সফার বা এগুলাতে আমি মনে করি না যে স্কয়ার সেখান থেকে ভালো ট্রিটমেন্ট দিতে পারবে। হ্যাঁ, তারা সুন্দর একটা বিছানা দিতে পারবে। তারা হয়তো আরো সুন্দর করে কথা বলা নার্স দিতে পারবে। কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট যে দিতে পারবে, এটা আসলে আমি মন থেকে বিশ্বাস করতাম না, এবং আমার ইচ্ছা হতো যে রোগীটাকে যদি আমি পারতাম তাহলে আমি ট্রিটমেন্ট করতাম বা আমি চিকিৎসাটা কন্টিনিউ করতাম। কিন্তু ওইখানে আমাকে একটু মানে যেটা করতে হয়েছে, আমার মনের বিরুদ্ধে যে কিছুটা অভিনয় করে বলতে হয়েছে যে, "না, আপনি যদি স্কয়ারে যেতে চান ওখানে আপনি ভালো ট্রিটমেন্ট পেতে পারেন, আপনি চলে যান।" তো এই যে ব্যাপারগুলা হয়েছে, এবং এইভাবে করতে যখনই আমি স্মেল করতাম যে কোন একটা ঝামেলা, আমি এগুলা করতাম আরকি। কিন্তু এর মাধ্যমে আমার মধ্যে একটা রিপালশন ও তৈরি হয়েছে যে এইভাবে তো চলতে পারে না। তো এইসব মিলিয়ে সবচেয়ে বড় ব্যাপার হয়েছিল যেটা, যে আমার কোন পোস্টিং ছিল না। তো যেখানে তো সেটা একটা বড় ব্যাপার ছিল। তারপরে এইসব মিলিয়ে আমি চিন্তা করি যে না, বিদেশে যেয়ে আমি উম চেষ্টা করে দেখি। আর তাছাড়া আরেকটা ব্যাপার ছিল যে বিদেশে আমি যখন ১ম এসেছি, আমার তখনকার পিয়ারা জানে যে আমার ইচ্ছা ছিল যে আমি স্টিরিওট্যাকটিক নিউরোসার্জারি, যে ব্যাপারটা এখনো বাংলাদেশে পুরোপুরি শুরু হয়নি। এই স্টিরিওট্যাকটিক নিউরোসার্জারি শিখবো। যেটার মাধ্যমে আমরা পার্কিনসনস রোগীদেরকে বা ট্রেমরের রোগীদেরকে বা ডিসটোনিয়া রোগীদেরকে মাথার ভিতর একটা ইলেকট্রোড বসিয়ে দেই, এবং সেই ইলেকট্রোড থেকে কানেক্ট করে একটা ব্যাটারি চলে যায়, বুকের কাছে থাকে, এবং সেটা নিয়মিত পালস জেনারেট করতে থাকে, এবং তার ফলে মাথার এই যে ডিপ ব্রেইন এ যে স্টিমুলেশনটা পায়, সেখান থেকে পার্কিনসন, ট্রেমর, ডিস্টোনিয়া এগুলা ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় মানে অনেকটা কন্ট্রোলে থাকে, ওষুধের পরিমাণ কমে আসে, এবং তাদের জীবন অনেক বেশি
ভালো হয়ে যায় আরকি। জীবনের অ্যাক্টিভিটি তারা অনেক বেশি করতে পারে। তো সেটা শিখে আমার দেশে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল এবং সেই অনুযায়ী আমি ট্রেনিং সেট আপ করেছিলাম যে আমি এইখানে ট্রেনিং করব। যেমন আমার ডান্ডিতে কিছুটা ডিবিএস করতো। কিন্তু আমি চলে এসেছি বার্মিংহামে ১ম এ ট্রেনিং এর জন্য। কারণ হচ্ছে এখানে এই ডিবিএসটা করা যে যায় হয় আরকি এবং এরা ভালোই করে এবং এদের আউটকাম ভালো। তো আমি এগুলা শিখতে চেয়েছি। তো চলে আসার পর যেটা হলো আরকি, তারপর তো দেখি যে এখানকার ট্রেনিং এর একটা সিস্টেম আমাকে এমনভাবে গেঁথে ফেললো এবং আমিও এই ব্যাটলটাকে নিতে, নিতে মানে একটু, একটু করে ব্যাটলের মধ্যে ঢুকতে, ঢুকতে মনে হলো যে না এই ব্যাটলটাকে উইন করতেই হবে। এবং তখন দেশে ফিরে যাওয়ার ব্যাপারটা ঠিক আর ওইভাবে আর টান ছিল না। কারণ দেশে আমি যাবো কোথায়? আমার তো আসলে কোন জায়গা নেই। সরকারি চাকরি তো আমার তো একসময় ছেড়ে দিয়ে আসতে হয়েছে। এবং হ্যাঁ, এখন হয়তো কর্পোরেট হাসপাতালগুলো আমাকে আরো ভালো করে নেবে। কিন্তু যাই হোক সব মিলিয়ে ব্যাপারটা এখানে দাঁড়ায় আরকি। আমার মনে হয় আমি একটা ব্যাপারে অনেক বেশি কথা বলে ফেললাম। আম আম ফাহাদ আপনি বলুন। না স্যার, আমরা স্যার ওটাই গল্পটাই শুনতে চাচ্ছিলাম। স্যার আসলে অনেকেরই ক্ষেত্রেই এটাই হয়। আসলে প্যাথেটিক জিনিসপত্র দেখতে, দেখতে স্যার আসলে ঐদিকে শিফটিং করার একটা ব্যাপার-স্যাপার চলে আসে। আর অনেকের মধ্যে অ্যাম্বিশন থাকে ছোট থেকেই যে আমি বড় হয়ে বাইরেই যাবো। এরকম স্যার অনেকেরই ভিতরেই থাকে। স্যার আরেকটা আমি জিনিস স্যার একটু জানতে চাই। ছোট একটু জি, কথা বলে নেই। জি স্যার, ছোট জি একটু স্যার। কথা বলে নেই। হ্যাঁ, মানে এক অ্যাম্বিশন এর একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আমি এটা তো একটা অ্যাম্বিশন এরই ব্যাপার। যে নিউরোসার্জারি করাটা অ্যাম্বিশন এর ব্যাপার। ইউকে তে এসে নিউরোসার্জারি করা আরো বড় অ্যাম্বিশন এর ব্যাপার। ইউকে তে আসাটা একটা অ্যাম্বিশন এর ব্যাপার। কিন্তু সব মিলিয়ে যে ব্যাপারটা ছিল যে আমি আমার জন্ম হচ্ছে খুলনায় এবং আমার মা চাইতেন যে খুলনার যেই যে একটা ব্যাপার যে একটু মফস্বল, একটু মধ্যবিত্ত মনোভাব যে আমি যেন গরিবদের চিকিৎসায় আত্মনিয়োগ করি আরকি। তো খুলনা মেডিকেলে আমি যখন কাজ করতাম তখন ব্যাপারটা আমি এনশিওর করতাম যে কোন গরিব মানুষ যেন চিকিৎসা না পেয়ে না চলে যায়। মানে বা কোন ধরনের অসুবিধা না হয়। যেমন হয়তো আমরা জানি যে স্কিন গ্রাফটিং এর পরে হয়তো একটা এক্সপেনসিভ আমরা ওই যে একটা আ জেল ড্রেসিং দিতাম। তো এইটাও যেন রোগী না কিনে মানে ওর চিকিৎসা যেন কম না হয় বা যার মেশ লাগবে হার্নিয়া আমরা জানি যে করা যায়। তো স্যার বললেন যে হয়তো আমার যে প্রফেসর ছিলেন তা বললেন যে এখানে মেশ লাগালে ভালো হবে। এটা রিকারেন্ট কেস তুমি মেশের ব্যবস্থা করতে পারবা? রুগী হয়তো নিয়ে আসলো, মেশের দাম যেটা হোক তার হয়তো 50% বা 60% রুগী জোগাড় করলো। আমি জোগাড়-টোগাড় করে বাকিটুকু জোগাড় করব। তো আমার কিন্তু কখনোই এরকম ইচ্ছা ছিল না যে বাইরে এসে আমি আমার সার্ভিসটা দিয়ে দিব। বা বাইরে এসে আমি আমার জীবনটা কাটিয়ে ফেলব। তো এইজন্যই ওই এফসিপিএস, এমএস, ওই কষ্ট, বিসিএস, গ্রামে যাওয়া, ১২ বছর চেষ্টা করা এই সবই আমার ছিল। তো সুতরাং এটাকে মানে শুনতে খুব থিওরিটিক্যাল শোনাতে পারে, তত্ত্বীয় শোনাতে পারে। কিন্তু আমি মনে করি যে আমার যে ব্যাকগ্রাউন্ড, এই মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড এরা সবসময়ই চায় যে মানুষের জন্য কিছু করতে আমি সবাইকে না আমি সরি আমি এই কথাটা বলা ঠিক হলো না। উচ্চবিত্ত, নিম্নবিত্ত আমি কোন ভাগ করছি না। কিন্তু সাধারণ মধ্যবিত্তের যে 70s, 80s বা 90s এর যে একটা মূল্যবোধ ছিল যে সবসময় একটু কিছু করতে হবে মানুষের জন্য সেটাকে কিন্তু আমার দীর্ঘদিন ধরে ছিল এবং এখনো আছে। এখনো কিছু করতে পারলে ভালোই লাগে। তো আ মানে ঠিক মানে আমি বলতে চাচ্ছি যে ওই ব্যাপারটা অ্যাম্বিশন এর সঙ্গে পুরোপুরি রিলেটেড না। কিছুটা হচ্ছে যে I was squeezed out of the system যে আমাকে একটু চেপে বের করে ফেলা হয়েছে সিস্টেম থেকে। আর এখানে এসে আমি যেটা পেয়েছি যে, যে ধরনের আমার মেধার যে মূল্যায়নটা পেয়েছি, সব মিলিয়ে আমি হ্যাপি। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমি যে চেষ্টাটা করেছি সেটা একদম মানে ছিল না। যে সেটা যে আমার অ্যাম্বিশন এর বাইরে ছিল তা না। যে মানুষকে সাহায্য করতে পারাটাও যে একটা অ্যাম্বিশন এর ব্যাপার, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এটা আমি বলতে চাচ্ছি। জি স্যার, তা তো অবশ্যই স্যার। স্যার আরেকটা জিনিস আসলে আমরা জানতে চাই যে স্যার আসলে মানে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে স্যার আসলে মানে কিভাবে প্রসিড করাটা বেটার? স্যার ফ্রেশার হিসেবে প্রসিড করা বেটার নাকি স্যার আপনার মতো এরকম অভিজ্ঞ হয়ে দেশের একটা অভিজ্ঞতা অর্জন করার পরে স্যার ওখানে শিফটিং করাটা বেটার? না আমি আমার বিষয়টাকে কখনোই আদর্শ বলি না। যে যেমন এখানে তো ব্যাপারটা তো এরকমও হয়েছে যে আ এসে আরকি দেখেছে যে ব্যাপারটা এরকম হচ্ছে না। তারপরে দেখা গেছে যে উচ্চাশাটাকে কেটে ফেলতে হয়েছে। মানে অ্যাম্বিশন টাকে ট্রাঙ্কেট করতে হয়েছে এমন একটা অবস্থায় যে কারণ বয়স বা একটা বয়সের পরে এই ফাইট করার ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। তো এইজন্য আমি বলি যে যারা চিন্তা করছে যে দেশের অবস্থা খারাপ বা দেশের বর্তমান পরিস্থিতিতে ডাক্তার হিসেবে আমার এস্টাবলিশ হওয়াটা ডিফিকাল্ট
তাদের জন্য আসলে বাইরে আসার চিন্তা করতে হবে এবং সেটা করতে হবে as early as possible after finishing the graduation. দেশে কিন্তু এখনো স্কোপ রয়েছে। দেশের স্কোপটাকে আরো ভালো করতে হবে এবং আরো বেশি ডাক্তার বান্ধব করতে হবে পরিস্থিতিকে। এটা এখন মানে কিভাবে করা হবে সেটা আমি থিওরিটিক্যাল কথা বলতে চাচ্ছি না। আর এটা আমার আজকের অনুষ্ঠানের অংশও না। কিন্তু যদি কেউ বাইরে আসতে চান বা চাও তোমরা তাহলে শুরু করতে হবে ইন ইন্টার্নি করার সময়ই ডিসিশনটা নিয়ে ফেলতে হবে। যে আমি কোথায় আসলে ক্যারিয়ারটা করতে চাই। ইন্টার্নি করার কথা কেন বললাম? কারণ হচ্ছে ওই সময় আপনারা বা তোমরা দেখতে পাবা যে মেডিসিনের কি অবস্থা, সার্জারিতে কি অবস্থা। একজনের হয়তো ইচ্ছা যে না আমি কার্ডিওথোরাসিক সার্জারি করব। কিন্তু তার কোনো এক্সপোজারই নাই। সে হঠাৎ করে কার্ডিওথোরাসিক সার্জারিতে ভর্তি হয়ে দেখলো যে না এই জিনিসটা তার ভাল লাগছে না। একটা জিনিস ভালো হলেই যে সবার ভাল লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। সব সৌন্দর্য সবার জন্য না। আবার অনেক কিছুর মধ্যে সৌন্দর্য মানুষ খুঁজে পেতে পারে। যেমন অনেকে একজন আমাকে বলেছিল সেদিন যে সাইকিয়াট্রি কি পড়বো? কিন্তু আমি বললাম যে সাইকিয়াট্রির যে স্কোপ সেটা মনে রাখতে হবে। কোন সাবজেক্টকেই ছোট করা যাবে না। তো বোঝার জন্য অবশ্য বোঝা দরকার যে ইন্টার্নির সময় কোথায় আমি কি কাজ করছি এবং এগুলা করেই তখন বুঝতে হবে যে হ্যাঁ, আসলে কোনটা আমি এনজয় করব। এখন দেখা যেতে পারে যে এই সবগুলা করে না আমি ক্লিনিক্যাল বিষয় এনজয়ই করছি না। পাবলিক হেলথ রয়েছে, অন্যান্য বেসিক সায়েন্স রয়েছে, মাইক্রোবায়োলজি, প্যাথোলজির মতো চমৎকার সব সাবজেক্ট রয়েছে। সেখানে ক্যারিয়ার করা যেতে পারে। এবং সেগুলোর জন্য কি করতে হয় ওইসব স্যারদের সঙ্গে কথাবার্তা বলা বা ওইসব সিনিয়রদের সঙ্গে কথাবার্তা বলা এগুলো একটু চেষ্টা করতে হবে। আর এখন তো এই ইন্টারনেটের যুগে যেমন আমাদের সময় কি জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ছিল, আমরা তো জানতামই না যে এরকম কিছু হতে পারে যে আমি এখানে বসে কথা বলবো। কাউকে মেইল করতাম, দেখা যেত যে মেইলের জবাব দিতে ২ মাস লাগিয়ে দিল। ১ম মেইলের জবাব কেউই দিচ্ছে না। কারণ তারা জানে না যে আলী কাউসারকে কেন এর মেইলের জবাব দিব। এটা তো একটা স্প্যাম মেইলও হতে পারে। তো এইরকম পরিস্থিতি ছিল না। তো আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের যে এই যে অ্যাক্সেস টা যেমন দেখা যাচ্ছে যে আমি যেটা হয়েছে আরকি যে আমি যখন এখানে কারো থেকে অ্যাক্সেস করার চেষ্টা করেছি, সবাই যে এরকম ওয়েলকাম করেছে, সবাই যে কথা বলার জন্য এগিয়ে এসেছে ব্যাপারটা এমনও ছিল না। তো সব মিলিয়ে ইনফরমেশন এর যে এখনকার যে প্রবাহ এটা আগে না থাকায় আমি অনেক সমস্যায় পড়তাম। কিন্তু এখন যেহেতু তথ্যের এই প্রবাহটা বেশ অবাধ, এখনই শুরু করে ব্যাপারটা খেয়াল করতে হবে। ইন্টারনেট সময় খেয়াল করে ফেলতে হবে যে আমি কোথায় যাব। এরপরে যে ঘটনাটা ঘটেছে ইন্টারনেট সময় থেকেই কিছু টাকা জমানো উচিত। কারণ পরবর্তীতে এই পরীক্ষার যে ফি গুলা যেকোনো জায়গায় পরীক্ষার যে ফি গুলা এগুলা একটু চিন্তা করতে হবে। যেকোনো বাইরে যাওয়ার ক্ষেত্রে ১ম একটা জিনিস আসে ইংলিশ। ইংলিশের জন্য ওইটি, আইএলটিএস যাই দেয়া হোক না কেন, এটা কিন্তু একটা ফি আছে। যেটা মানে আমি বলছি হ্যাঁ, সবারই আ অ অবস্থা ঠিকই আছে যে সবাই এটা এফোর্ড করতে পারবে। কিন্তু তারপরেও মানে আমি অন্তত মনে করি যে চট করে তো গায়ে লাগে। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পরীক্ষাগুলো সবগুলাই তো সোজা না। যেকোনো সময় ফেল হয়ে যেতে পারে। তো ফেল হওয়ার পরে যে সমস্যাটা অতগুলা টাকা আমি জলে ফেললাম। তো এইজন্যই একটু ফিন্যান্সিয়াল ব্যাকআপটা ইন্টার্নির সময়ই জোগাড় করা উচিত। আবার ইন্টার্নিটাও ঠিকমতো করতে হবে। কারণ ইন্টার্নির সময় যে শেখার যে ঘনত্ব, এই এত ঘনত্ব আর কখনো হয় না আরকি। যে আমরা চট করে ১ সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে ও আচ্ছা এত কিছু শিখে ফেললাম। আমরা খেয়াল করি না ব্যাপারটা। এবং ইন্টার্নির সময় আমরা হচ্ছে এদিক ওদিক থেকে ঘোরাঘুরি করি বা মানে হাতে টাকা আসতে শুরু করেছে ১ম আর্নিং এগুলা এনজয় করতে থাকি। এনজয় করতে হবে কিন্তু কাজ শেখার যে সুযোগটা এটাকে বাদ দিয়ে না আরকি। তো তাহলে আমি যে আ মূল পয়েন্টটা বলতে চাচ্ছি যে ইন্টার্নির সময় 5th ইয়ার ইন্টার্নির সময় এই সময়েই ঠিক করে ফেলতে হবে যে কি করব। এবং ওইটাতে স্টিক থাকতে হবে। এবং বেশি বয়সে আসলে যে সমস্যাগুলা হবে সেটা আমি ফেস করেছি। সেটা আমি পর্যায়ক্রমে বলব। আ কিন্তু একবার আসার পরে তারপরে যে সুবিধাটা পাওয়া যায় আরকি অল্প বয়সে চলে আসলে, এখানে আসার পরেও দেখা গেল যে না সার্জারিটা কঠিন। আমি সার্জারির এই কঠিন ব্যাপারটা বা এই দীর্ঘ বন্ধুর পথ, এই অমসৃণ পথে আমি হাঁটতে চাই না। সুইচ করে ফেলা যায়। এমার্জেন্সি মেডিসিন আছে বা এমন সব সাবজেক্ট এখানে রয়েছে যেটা আমরা বাংলাদেশে ঠিক জানি না ওইসব ভাগগুলা। আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে ইউকে তে আসার জন্য এখন যদি আমরা ভাগ করি যে ইউকে, অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, মিডল ইস্ট আমি কোথায় যাব? আমি এই কথাগুলো সবগুলা বলছি হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া এবং
আমেরিকার জন্য। মিডল ইস্টের জন্য কথাটা একটু অন্যরকম বা গল্পটা একটু ডিফারেন্ট যে ওইসব জায়গায় যেতে গেলে ইন্টার্নির পরে যাওয়াটা খুব একটা ভালো কাজ হবে না। ওখানে যেতে গেলে বরং দেশের থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করে, দেশের থেকে একটা অভিজ্ঞতা নিয়ে ওখানে যেতে হবে। কারণ ওখানে কনসালটেন্ট হিসেবে গেলে এক রকমের ব্যাপার। আর জুনিয়র ডাক্তার হিসেবে গেলে আরেক রকমের ব্যাপার। এবং আমি কখনোই এনকারেজ করি না ওইসব দেশে গিয়ে জুনিয়র ডাক্তার হতে। তো এই ব্যাপারগুলো একটু আলাদা, আলাদা করে করতে হবে। এবং দেশের ব্যাপারে যে পরিচিত থাকলে যে একটা সুবিধা পাওয়া যায় এটা ঠিক। আবার এটাও ঠিক যে আমার কোয়ালিটি বা কোথায় গিয়ে সবচেয়ে বেশি আমি ফ্লারিশ করতে পারবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এইসব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে আরকি। জি স্যার, অনেক সুন্দর করে বলেছেন স্যার। আমরা আসলেই খুবই লাকি বলতে পারি যে আপনাদের মতো এসব এত গুণী মানুষদেরকে আমরা মেন্টর হিসেবে পেয়েছি, যার আমরা গাইডলাইনটা পাচ্ছি। স্যার, আরেকটা জিনিস আসলে স্যার জানার ছিল। স্যার, পোস্ট গ্রাজুয়েশন ক্যারিয়ার হিসেবে স্যার আপনি কোনটাকে বেশি চ্যালেঞ্জিং বলবেন, বাংলাদেশ নাকি ইউকে তে? এখন একেক দেশের সমস্যা একেক রকম আরকি। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা যেটা আমরা থাকি বা আমরা মনে করি আমরা আছি একটা কমফোর্ট জোনের মধ্যে। তো কমফোর্ট জোন কেমন? যে আমরা ইচ্ছা করলেই বাবা-মায়ের সঙ্গে কথা বলতে পারছি, ভাই-বোনের সঙ্গে যোগাযোগ করতে পারছি, বন্ধুরা আছে। আমরা ভাবছি যে অসুবিধা হলে আমি উনার কাছে যাবো বা অসুবিধা হলে আমার এই স্যার আমাকে হেল্প করবে। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে আসলে মানে একটা ডাক্তারকে কে সাহায্য করে? একটা ডাক্তারকে সাহায্য করে তার ভেতরের আত্মবিশ্বাস, তার জ্ঞান, তার অভিজ্ঞতা আর সামান্য কিছু পারিপার্শ্বিকতা। যেমন আমি যদি ঝামেলায় পড়ি, বাংলাদেশে বসে আমি যদি ঝামেলায় পড়তাম, তাহলে আমার অনেক নেতা বন্ধু-বান্ধব আছে, নেতা সিনিয়র আছে পরিচিত, জুনিয়রও তো অনেক নেতা আছে। কিন্তু কে যে আমাকে সাহায্য করবে আমি স্পেসিফিক্যালি কে করতে পারবে? আমি জানি যে সবার অনেকের ক্ষমতাই সীমিত বা অনেকে অনেক ক্ষমতা আছে কিন্তু হয়তো ঠিক ওই জায়গায় ক্ষমতাটা দেখাতে পারছে না। চট করে দেখা যাবে যে আমি খুব একটা সাহায্য পাচ্ছি না বা হইতে পারে। তো এইজন্য নিজের আত্মবিশ্বাস, নিজের জ্ঞান এবং নিজের অভিজ্ঞতা। জ্ঞান, অভিজ্ঞতা এগুলোর পার্থক্য আমি এখানে আলোচনার বিষয় না। কিন্তু এগুলো হচ্ছে ব্যাপার। এখন বাংলাদেশে যেটা হয়েছে যে বাংলাদেশের সিস্টেমটার মধ্যে যদি আরেকটু আমরা নিয়মতান্ত্রিকতা ঢোকাতে পারি তাহলে খুব ভালো হবে আরকি। একটা ব্যাপার একটা হতাশা সবার কাছে কাজ করে যে বাংলাদেশে এফসিপিএস পাস করায় না। এখন এই কথাটা থেকে এই কথাটা আমরা এত বেশি বিশ্বাস করি যে আমার কাছে আমি যদি এখন যেটা বলছি যদি বলি যে না এই কথাটা ঠিক না একবারে, তাহলে অনেকেই মানবে না। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মানতে চাই না। কারণ আমাদের এমন কোন ফিগার নাই, এমন কোন ফাদার ফিগার বা এমন কোন ফিগার নাই যার কথা আমরা একবারে মানব। যেমন অনেক নেতার কথা আমরা একবারে মানতে পারি বা অনেক কিছু আমরা একবারে মানতে পারি। কিন্তু বাংলাদেশে এখন এমন একটা অবিশ্বাসের জায়গায় আমরা চলে গেছি যে আমি যদি বলি যে এফসিপিএস পাস করায় না এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। চট করে অনেকে বলতে পারে যে, "হুম, আপনি পাস করে গেছেন তো আপনি কথা বলবেন।" বিশ্বাস করেন বা বিশ্বাস করো ভাই ছোট ভাইয়েরা যে বা এবং বোনেরা যে এফসিপিএস এর ব্যাপারটায় স্যাররা বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমি দেখি নাই যে ভিন্ডিকটিভ হয়ে একজন ফেল করে গেছে। ফেল করিয়ে দিচ্ছেন। কারণ এখানে এত বেশি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে যে এটা করা ভিন্ডিকটিভ হয়ে ফেল করানো একটু কঠিন। এখন অনেকে আরেকটা দিক বলবে যে হ্যাঁ, অনেকে পাস করে গেছে যাদের পাস করার কথা ছিল না। এখন ঐদিন কে কি পারফর্ম করেছে এটা আমরা ঠিক আসলে জানি না। ওই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কিন্তু কথা আমি এটা নিয়ে আমি কথা বলতে চাই যে ফেল করায় দেয়। এই কথাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের আত্মবিশ্বাসটা আরেকটু বাড়াতে হবে। আর এমএস পরীক্ষাগুলাকে আরেকটু নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। তো এইগুলা হচ্ছে যে বাংলাদেশের পোস্ট গ্র্যাজুয়েশন এর কাঠিন্য মানে ডিফিকাল্টিজ। ইউকে তে এসে পোস্ট গ্র্যাজুয়েশন করা অন্য দিক থেকে অনেক বেশি ডিফিকাল্ট। ১ম কথা হচ্ছে ভাষা। ভাষাটা এমনভাবে মানে ক্লিনিক্যাল পরীক্ষা ছাড়া তো এখানে পোস্ট গ্র্যাজুয়েশন হচ্ছে না, তাই না? আমি এমআরসিপি, এমআরসিএস এগুলোর কথা বলছি। তো যদি বাংলাদেশ থেকে কেউ এমআরসিপি করে আসে তাদের একটা সুবিধা বা বাংলাদেশ থেকে এমআরসিএস করে আসে যেমন আমাকে এমআরসিএস করতে গিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম ফাইনাল কলকাতায়। তার ফলে ওদের ইংরেজি বুঝতে আমার অতটা বেগ পেতে হয়নি।
কিন্তু যদি কেউ ইংল্যান্ডে এসে পরীক্ষা দেয় তার জন্য এটা একটু ডিফিকাল্ট। তারপরেও ব্যাপার হচ্ছে এরকম যে ওরা খুব হার্ড অ্যাকসেন্ট এর এক্সামিনারদেরকে পরীক্ষাগুলো এইসব ইন্টারন্যাশনাল এক্সামিনেশন এ রাখে না। যেমন কেউ একজন খুব কঠিন মানে স্কটিশ ভাষায় কথা বলছে। তাকে কিন্তু স্কটিশ ভাষা আমি বলতে চাচ্ছি মানে স্কটিশ ইংলিশে কথা বলছে। তাদেরকে ওরা এক্সামিনার হিসেবে এইসব ইন্টারন্যাশনাল এক্সামে রাখে না। যদিও ভেতরের এক্সামে অবশ্যই তারা রাখবে। তো ভাষাটা একটা কঠিন ব্যাপার হতে পারে। অ্যাপ্রোচটা একটু কঠিন হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা যে এইখানে পাশের কিছু চেক পয়েন্ট আছে। যে হ্যাঁ, যদি ওরা দেখে যে ছেলেটা পারছে কিন্তু অতটা eloquent না, অতটা সুন্দর করে পারছে না, তাহলে হয়তো একটা বর্ডার লাইন নাম্বার দিবে। যে বর্ডার লাইনটা আরেকটা জায়গায় গিয়ে বেশি ভালো করলে পাস হয়ে যাবে। তো যেমন এমআরসিএস অর্থোপেডিক বেটা সবসময় সবাই খুব কঠিন মনে করে। সেটাকে কম্পেনসেট করার জন্য জেন সার্জারি বে আছে বা অন্যান্য যেসব মানে বে থাকবে সেই বে গুলোতে পারফর্ম করে একটু চেক এন্ড ব্যালেন্স এর একটা সুযোগ থাকে। তো প্রিপারেশনটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাটা কিভাবে হয় এইসব ব্যাপারগুলো একটু জানা ইম্পর্টেন্ট। তো এইগুলো যদি করা যায় তাহলে ইউকের সিস্টেমের মধ্যে যে মানে নিয়মতান্ত্রিকতাটা একটু বেশি বাংলাদেশের থেকে সেটা আমাদের মানতে হবে। তো সব মিলিয়ে পোস্ট গ্রাজুয়েশন ঠিক কঠিন বলবো না, তবে ওই সিস্টেমটা একটু বুঝতে হবে, এটাই আমি বলবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আর্থিক ব্যাকআপ, এইটা মানে অনেক ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই ব্যাপারগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ইউকে তে এসে পোস্ট গ্রাজুয়েশন করা বা মানে ক্যারিয়ার করা খুব ডিফিকাল্ট সেটা বলা যাবে না আরকি। তবে এখন একটা সমস্যা হয়েছে যে সার্জারিতে যেমন চাকরির একটু স্বল্পতা দেখা দিয়েছে বর্তমানে এবং আমাদের যারা এখানে ইতিমধ্যেই কাজ করছে তাদেরও দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট শেষের পরে আরেকটা কন্ট্রাক্টে যেতে একটু ডিফিকাল্টিজ হচ্ছে। আমি কিছু ডিফিকাল্টি মানে ডিল করেছি বা জানি ঘটনাগুলা। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। তবে মেডিসিনে যেমন এখনো ইউকে ডাক্তার দরকার এবং তারা ডাক্তারের জন্য বেশ অনেক সুযোগ সুবিধা ঠিক করে রেখেছে। তো ওইগুলা অ্যাভেইল করা যেতে পারে আরকি। তবে আজকে আমার বিষয় হচ্ছে সার্জিক্যাল ক্যারিয়ার। তো আমি ওটাতেই সীমাবদ্ধ থাকবো এবং সেটাতে আমি বলতে চাচ্ছি যে এমআরসিএস করার ক্ষেত্রে যদি বাইরে থেকে মানে বাংলাদেশ থেকে করে আসার সুযোগ থাকে তাহলে সেখান থেকে করে আসা উচিত। করে এসে এখানে চাকরি নিয়ে আসা উচিত। তাতে আমাদের ফিন্যান্সিয়াল ব্যাকআপটা থাকলো এবং তখন ক্যারিয়ার প্রোগ্রেশন এর জন্য যে এফআরসিএস করার ব্যাপার আছে সেই ব্যাপারটা পার্সু করা যেতে পারে। তবে এর মধ্যে অনেক ইফস অ্যান্ড বাটস আছে। অনেক ধরনের টানাপোড়েন আছে। কিন্তু সেগুলা আমি দেখি পরবর্তী প্রশ্নে যদি আসে তো আমি সেগুলা বলছি আরকি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে স্যার আমাদেরকে গাইডলাইন গুলো দেওয়ার জন্য। স্যার আসলে আমরা এইসব বিষয়ে এতটা জানতাম না। স্যার আপনারা ওখানে আছেন বলেই স্যার আমরা এত সব ইনফরমেশন গুলো আসলে জানতে পারতেছি। স্যার আসলে অনেকেই মনে করে যে বিদেশে পড়াশোনা করতে গেলে সেটা ইউকে হোক, অস্ট্রেলিয়া হোক, যেকোনো দেশেই হোক, খুব বেশি মেধাবী হওয়ার প্রয়োজন। স্যার এটা আসলে কতটুকু সত্যি স্যার আপনি যদি একটু বলতেন। খুব বেশি মেধাবী হওয়ার তো প্রয়োজনই। কিন্তু আপনাকে কে বলল যে বাংলাদেশের ছেলেরা ওরকম মেধাবী না? তো আমি মনে করি যে, যে মেধাটুকু প্রয়োজন সেটা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টেরই রয়েছে। যারা মেডিকেলে পড়ছে না, এরকম অনেক ছাত্রছাত্রীরই ওই পরিমাণে মেধা বা ওর থেকেও বেশি মেধা রয়েছে বলে আমি মনে করি। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সবচেয়ে বড় কথা যেটা আমাদের দেশের ছাত্রছাত্রীদের বা মেডিকেল শিক্ষার্থীদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের টেনাসিটি। টেনাসিটি মানে আমি বলতে চাচ্ছি যে এই যে ধরে রাখার যে ব্যাপারটা যে একটা আইটেম পাস হচ্ছে না, পড়তেই হবে। পড়ে দেখা গেল যে মানে ৪ ঘন্টা ৫ ঘন্টা তো ব্যাপারই না। দেখা গেল যে ১৪-১৫ ঘন্টা আমরা পড়ে ফেলছি। প্রফের আগে ৩ মাস ৪ মাস আমরা হচ্ছে যে অন্য কিছু সূর্য দেখতাম না। কখন উদয় হয়, কখন অস্ত যায় আমরা পড়তাম। এই যে টেনাসিটি ধরে রাখার যে ব্যাপারটা এই কারণে বাংলাদেশের মানুষদের বা বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েশন এর জন্য যেইটুকু ডিফিকাল্টি ফেস করতে হয় সেটা এখানে মানে ফেস করে পরীক্ষায় পাস করাটা খুব একটা কঠিন ব্যাপার না। এখানে একটা ব্যাপার একটু আমি তারপরেও বলতে চাই আরকি। সব যে আমি পজিটিভ বলছি তার মানে তাহলে চিত্রটা পুরা পরিষ্কার নাও হতে পারে। এখানে কিছু ব্যাপার আছে যে এফআরসিএস যেমন ৪ বার পরীক্ষা দিয়ে যদি পাস না হয় তাহলে কোর্স আউট। মানে সেই ৭ বছর, ৮ বছর, ১০ বছর ট্রেনিং করেছে তাতে কিছুই যায় আসে না। সে যদি ৪ বার এফআরসিএস ৪ বার পরীক্ষা দিয়ে পাস করতে না পারে তাহলে
তাকে আর পরীক্ষা দিতে দেয়া হবে না। এখন এরা জানতে আগ্রহী না। বাংলাদেশে যেসব কোয়েশ্চেন আমরা করি আরকি যে এফসিপিএস আমি ৯ বার দিলাম, পাস করলাম না। আমাকে পাস করানো উচিত। আমার জীবনের কি হবে? আ এই প্রশ্নগুলো আমরা করি আরকি। আমি কাউকে ছোট করছি না। সবাই ভালো। হয়তো সিচুয়েশন এর কারণেই তারা পরীক্ষাটায় পাস করতে পারেনি। কিন্তু এখানে এইসব প্রশ্ন তোলার কোন সুযোগ নাই। ৪ বার পরীক্ষা দিয়ে যদি ফার্স্ট পার্ট ৪ বার পরীক্ষা দিয়ে পাস না করে, আউট। সেকেন্ড পার্ট একেবারে শেষে গিয়ে এত কষ্ট করেও যদি ৪ বার পরীক্ষা দিয়ে পাস না করে, আউট। এবং তারপর তোমরা কি করবা? এটা রয়াল কলেজের মাথা ব্যাথা না। তো ওই ছাত্রগুলা যেগুলো আউট হয়ে যায় তারা কি করে? এটা রয়াল কলেজের মাথা ব্যাথা না। তো তারা দেখা যায় যে কোনভাবে তখন ওটাই রিসার্চ ডিগ্রি করতে চায় বা এই করতে চায়। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমি সবগুলা পজিটিভ বলে দিচ্ছি। এই কথা শুনে কালকেই তোমরা অনেকে চিন্তা করলা যে একটা ব্রিটিশ এয়ারওয়েজ এর টিকিট কেটে চলে যায় ইউকে, সব হয়ে যাবে। ব্যাপারটা ঠিক অতটা সোজা না। কিন্তু মানে আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না। যে চেষ্টা করবে সে পারবে। তবে এখানে এমনও হয়েছে যে আমার পরিচিতদের মধ্যেও এমন হয়েছে যে হয়তো বারবার পরীক্ষা দিয়ে এরকম ৪ বার পরীক্ষা দিয়ে উনি পাস করতে পারেন নাই। পরে দেখা গেছে যে উনার ক্যারিয়ার পরিবর্তন করতে হয়েছে বয়সের একটা পরে। তো উম সেটা ব্যাপার না। এই কারণে ব্যাপার না যে যেহেতু একটা ছোট মানে কোনমতে একটা রেজিস্টার পোস্টে চাকরি থাকলেও মানে এখানে একটা বাড়ি মেইনটেইন করা, একটা ফ্যামিলি মেইনটেইন করা, বাচ্চাদের শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার খুব একটা অসুবিধা হয় না বলে এখানকার জীবনই মানুষ বেছে নেয়। সে হয়তো বাংলাদেশে গেলে হয়তো প্রফেসর হয়ে বসে থাকতে। কিন্তু বাংলাদেশে ফেরার চিন্তা করে না ওই কারণে যে এখানে যে নিশ্চয়তা বা নিরাপত্তাটুকু রয়েছে, এটার কারণে তারা হচ্ছে ঠিক আছে রেজিস্টার পোস্টে আছি, আমার কোন অসুবিধা নেই। আমি এভাবেই থাকবো। তো এখন এই ব্যাপারগুলো আমি সবাইকে বললাম। এর মাধ্যমে এই না যে আমি ব্যাপারটাকে জাজ করে দিচ্ছি বা বলে দিচ্ছি যে তোমার ওখানে গিয়ে প্রফেসর হওয়া উচিত ছিল অথবা তোমার এখানে ইউকে তে চলে আসা উচিত। এই ব্যাপারটা কিন্তু আমি কিছুই বলছি না। এটা সবার নিজস্ব মতামত। কিন্তু ব্যাপারগুলা এরকম আরকি যে মেধাবী হওয়ার ব্যাপারটা ওরকম যে থাকলে পারা যাবে। তবে ফেইলিউর এর ঘটনা বা ব্যর্থতার ঘটনা যে একদম নাই তা না। কিন্তু এফসিপিএস ফেল করলে আমরা যেভাবে রিঅ্যাক্ট করি, এফআরসিএস ফেল করলে আমরা সেভাবে রিঅ্যাক্ট করি না। আমার একজন পরিচিত ও ছিলেন যিনি এফসিপিএস এ বেশ কয়েকবার উনার লেগেছিল এবং বেশ কয়েকবার মানে বেশ কয়েকবারই প্রায় ১২ বারে উনি এফসিপিএস পাস করেছিলেন। তো তার সঙ্গে আমার এমআরসিএস এ দেখা হয়েছিল। তো আমি যে নাম বলছি না। সুতরাং বোঝার কোনো উপায় নাই যে কে এবং তাকে আমি ছোটও করছি না। তো ওখানে একটা ব্যাপার রয়েছে যে এমআরসিএস এর একটা আছে যে ব্রেকিং ব্যাড নিউজ একটা ব্যাপার আছে ওইখানেই করতে হবে। তো এবং ব্রেকিং ব্যাড নিউজ ছাড়া আরো কিছু কমিউনিকেশন স্কিল এখানে পরীক্ষা হয়। তো এক পরীক্ষার পর উনি আমাকে বলতেছেন যে, "দেখো" আমাকে এটা জিজ্ঞেস করল। তো কি জিজ্ঞেস করল যে, "এইটা মানে আমার উপর রেগে যাচ্ছে।" তো ওইখানে দেখা যায় যে সিমুলেটর থাকে যে অভিনেতারা অভিনয় করতে থাকে যে তাকে সে রেগে যাচ্ছে এরকম অভিনয় করবে। কিন্তু তাকে ঠান্ডা করার জন্য কিছু ব্যাপার আছে, কিছু কথা বলতে হবে, কিছু সিস্টেমেটিক্যালি কথাগুলো বলে ব্যাপারটাকে করতে হবে। তো উনি যেটা করে এসেছে আরকি, যে ডিজাস্টার টা উনি করে এসেছে পরীক্ষায়, উনি আমাকে বলল যে উনি বলছে যে যখন রোগী রেগে যাচ্ছে তখন ও বলছে যে, "এই ডোন্ট গেট অ্যাংরি উইথ মি। আই এম নট হিয়ার টু টেল ইউ অ্যাবাউট দোজ।" তো তুমি কি মনে করো? এই কথা বলার পরে তার কি পাস হওয়া উচিত? তো তার পাস হয় নাই যে কারণ তাকে যদি রুহিকে যদি আমরা বলি যে, "ভাই আপনি খেপেন কেন? এইসব শুনতে আমি আসি নাই।" এগুলো কথা বলা যাবে না। তো সে এমআরসিএস পরীক্ষায় গিয়ে ওই কথা বলেছে। এবং আমি তখনই বুঝতে পেরেছি তার রেজাল্ট কি হবে। সে ফেইলও করেছে এবং ফেইল করার পরে সে আমাকে এসে বলতেছে, "দেখো তো দিল ফেইল করায়।" এবং এরপরে সে যে কথাটা বলেছে সে রেসিজম এর কথা তুলতে চেয়েছে আরকি আমার সাথে। যে আমাকে এই কারণে ফেইল করায় দিল। এখন ব্যাপারটা এখানে আমি বোঝাতে চাচ্ছি এটাই যে এসসিপিএস এ উনার অতবার লেগেছে। কারণ উনার অ্যাটিটিউড টা ছিল এরকম এবং এই অ্যাটিটিউড এর কারণে এখানেও ফেইল করেছে এবং এখানে এসে উনি তুলতে চাচ্ছে রেসিজম এর কথা। তো এই কথাগুলো তুললে এখানে হবে না। কারণ এখানে এরা ফেয়ারনেস দেখানোর জন্য এবং কারণ একই পরীক্ষা আমি তো পাস করেছি। এবং একই কোয়েশ্চেন আসছিল। কারণ হচ্ছে যে এই কোয়েশ্চেনটা ওরা ৩ ধরনের কোয়েশ্চেন দেয় আরকি। আইদার ব্রেকিং ব্যাড নিউজ অথবা হচ্ছে যে একটা অ্যাংরি পেশেন্ট বা রিলেটিভ কে কিভাবে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে যে কনসালটেশন থাকে। তো একই ধরনের পরীক্ষা তো মানে আল্লাহর রহমতে আমি পাস করেছি। তো সুতরাং এই ব্যাপারগুলা খেয়াল করে আসতে হবে। তো মেধার ব্যাপারটাই যে সব তা না। কিন্তু সিস্টেমটা ধরতে হবে আরকি। এটাই হচ্ছে ব্যাপার। জি স্যার, প্রত্যেকটা আসলে প্রতিটা দেশেই তো আসলে সিস্টেম গুলা ডিফারেন্ট থাকে। সেটা আসলে আমরা বুঝতে পারতেছি।
স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, অনেকেই আসলে মনে করে যে বাইরের কান্ট্রিতে গেলে পরে মানে আমাকে থার্ড ইয়ার থেকেই প্রিপারেশনটা নিতে হবে বা ফোর্থ ইয়ার থেকেই প্রিপারেশনটা নিতে হবে। স্যার আপনার অভিজ্ঞতার আলোকে স্যার আপনি যে একটু বলতেন স্যার, আসলে আমাদের কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত যদি আমরা বাইরে আমাদের ক্যারিয়ারটা পার্সু করতে চাই? বাইরে ক্যারিয়ার পার্সু করতে হলে আমি মনে করি যে ইংরেজি। ইংরেজি হচ্ছে আমাদের অ্যাকিলিস হিল আরকি। যে আমরা পুরাটা ভালো কিন্তু ওই যে অ্যাকিলিস হিল এর গল্পটা, যে অ্যাকিলিস হিলে তীর বাঁধার কারণে অ্যাকিলিস মারা যায়, বীর অ্যাকিলিস মারা যায়। তো আমাদের হচ্ছে ইংরেজিতে গিয়ে আমরা সমস্যায় পড়ি আরকি। আমি মানে ইংরেজিতে ঠিক ওইভাবে আ প্রিপারেশন নিয়েছি ব্যাপারটা এরকম না। কিন্তু যেকোনোভাবে হোক মানে ক্যাডেট কলেজের ও মানে ইংরেজি টিচারদের কারণেই হোক বা যেকোনো কারণেই হোক, আমার ইংরেজিটা ঠিক অতটা খারাপ ছিল না আরকি আল্লাহর রহমে, এবং আমি পরে সাইফুরস এর আইএলটিএস এর ক্লাসও নিতাম আরকি। তো আল্লাহর রহমে ওটা আমার জন্য সমস্যা হয়নি। কিন্তু আমি অনেকেই দেখেছি যে আ ইংরেজির কারণে দেখা যাচ্ছে যে বারবার আইএলটিএস সবকিছু হয়ে গেছে কিন্তু আইএলটিএস পরীক্ষার জন্য বা আ সে আরকি আর আসতে পারেনি বা অনেক দেরি হয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। আর 3rd ইয়ার 4th ইয়ারের যে পড়াশোনা, এই পড়াশোনাগুলো শেষ করতে হবে সুন্দর করে। 3rd ইয়ার 4th ইয়ারের আমরা যদি প্যাথোলজি বাদ দিয়ে যদি আমি এখন বোর্ড রিভিউ সিরিজ আমেরিকার USMLE এর জন্য বোর্ড রিভিউ সিরিজ পড়তে পারি, কিন্তু ওটা প্যাথোলজির বই যেন হয়। ওটা যেন আবার অ্যানাটমির বই না হয়। ব্যাপারটা এরকম আরকি যে হ্যাঁ, আমরা করছি যে 3rd ইয়ার 4th ইয়ার থেকে প্রিপারেশন নিলে এমন ক্ষতির কিছু নাই। আমি কাউকে ডিসকারেজ করি না যে ছোট বয়সে যেমন আ এমনকি ফার্স্ট ইয়ারের ছেলেরাও যখন আমাকে হচ্ছে যে মেসেজ পাঠায়, মানে মেডিকেল ফার্স্ট ইয়ারে সে ঢুকেছে। ঢুকতেই সে একটা মেসেজ পাঠালো যে Facebook এ তো এখন অনেকেই পরিচিত। আমার প্রোফাইলেও আমি যে পাস টাস গুলা দিয়েছি এগুলো একটু আসলে লেখা আছে। তো আমাকে চট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরপরই সে পাঠালো যে আ স্যার আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমি নিউরোসার্জারিতে ক্যারিয়ার করতে চাই। কি করব ইউকে তে আসলে? আমি কাউকে ডিসকারেজ করিনি। সে বলেছে তার ইচ্ছে হয়েছে, সে বলেছে। এটাকে যে আমরা অনেকে হাসাহাসি করব যে ফার্স্ট ইয়ার থেকেই যে এরকম করে। আমি এই ব্যাপারটার একেবারে বিপক্ষে। যে কাউকে নিয়ে হাসাহাসির কিছু নাই এবং কোন কোয়েশ্চেন নিয়ে উইয়ার্ড কোয়েশ্চেন না। আমাকে মানে একদম মানে অল্প কিছু কোয়েশ্চেন ছাড়া, যেমন আমাকে হয়তো সার্জারি উম আ করছি এমন সময় হয়তো কেউ জিজ্ঞেস করল যে মানে নার্ভকে দেখায় হয়তো বলল যে, "না এটা নার্ভ না, এটা হচ্ছে যে আ বা হাড্ডি। এবং এখানে আমি আমার আপকাট পাঞ্চ দিয়ে আমি এটাকে তুলে আনবো।" ওইগুলা থেকে আমি খুবই বিরক্ত হই। ওইগুলাতে আমি পছন্দ করি না যে সার্জিক্যাল ফিল্ডে মানে ওইসব ফালতু কথা বলা যাবে না। কিন্তু এর বাইরে সার্জিক্যাল ফিল্ড বাদে আমি মনে করি না কোন কোয়েশ্চেনই উইয়ার্ড কোয়েশ্চেন। তো কেউ যদি আমাকে বলে যে এই 3rd ইয়ারের কোয়েশ্চেন এই ব্যাপারটা, আমি বলি যে পড়ো। ফার্স্ট ইয়ার থেকে তুমি পড়তে পারো। ফার্স্ট ইয়ার থেকে তুমি USMLE বই পড়তে পারো। কিন্তু ওই সাবজেক্ট রিলেটেড পড়াটা যেন কমপক্ষে শেষ হয় আরকি। যে একটা আ আ ডায়াফ্রাম এর আইটেম আমি না পড়ে আমি হচ্ছে USMLE এর বায়োস্ট্যাটিস্টিকস পড়ছি। এই ব্যাপারটা ঠিক না। কিন্তু প্রিপারেশন যখন থেকে ইচ্ছা শুরু করা যেতে পারে। আমার ক্ষেত্রে ব্যাপারগুলা ডিফারেন্ট। আমি আ পরীক্ষার ব্যাপারে আমার অ্যাপ্রোচ ও ডিফারেন্ট। তো আমি আমারগুলা আদর্শ অ্যাপ্রোচ না আরকি। আমি পরীক্ষার আগে পরীক্ষাটা নিয়ে বসে যে হ্যাঁ, পরীক্ষার ফর্ম ফিল আপ এর পরে যে হ্যাঁ, আমি এই পরীক্ষার জন্য ৩ মাস পড়বো, ৬ মাস পড়বো। এরকম করে আমি একটা ঠিক করতাম আরকি। তো এটা ঠিক করার পেছনে যে ব্যাপারটা ছিল যে পরীক্ষার কোয়েশ্চেন গুলো নিয়ে আমি একটু দেখতাম আরকি। যে পোস্ট গ্র্যাজুয়েশন এর পরীক্ষার কোয়েশ্চেন গুলো দেখলে তো বোঝা যায় যে কোনটা আমি কতটুকু পারি। যে অ্যানাটমি কতটুকু পারি, ফিজিওলজি কতটুকু পারি। যেমন আমি মনে করতাম যে এফসিপিএস এর জন্য আমার অ্যানাটমিটা সবচেয়ে বেশি করে পড়া উচিত। কারণ আমার ফিজিওলজিতে আমি ভালো মনে করতাম। যেহেতু আমি মেডিসিনের সময় ফিজিওলজি পড়েছি অনেক। যে মেডিসিন পড়তে গেলে আমার যে রিডিং পার্টনার ছিল সে আমাকে বিষয়টাকে বাধ্য করেছে। তো ফিজিওলজি থেকে তারপরে মেডিসিন পড়তে হবে। যেটা আমি মনে করি খুবই কার্যকর একটা জায়গা। এবং ওখান থেকে আমি ফার্মাকোলজিও পড়েছি মেডিসিনের সঙ্গে। কিন্তু আমি অ্যানাটমিটা আমার ওইটার জন্য আ আমি অ্যানাটমিটা আমার পড়তে হবে সেটা আমি বেশি দিন পড়তে হবে এটা আমি জানতাম। আমি অ্যানাটমি বেশি দিন পড়েছি। আবার এমআরসিএস এর জন্য যেহেতু আমার এফসিপিএস করা ছিল, আমি জানতাম যে আমার আ হয়তো ২ মাস পড়লে ফাইনাল পার্ট হতে পারে। তো এরকম একটা ব্যাপার যেটা মনে হবে তার থেকে একটু বেশি সময় নিয়ে পড়া শুরু করতে হবে। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচেও কেউ ভালো করতে পারে। তাতে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা প্র্যাকটিস করছি এবং প্র্যাকটিস করতে একটা পরীক্ষা দিচ্ছি। মানে আমি বলতে চাচ্ছি যে আমার যেমন এফসিপিএস, এমএস এর পরে তো মানুষজন প্র্যাকটিস করবেই। টাকার তো দরকার আছেই। তো আমি কি প্র্যাকটিস করতাম এবং ওই সময় আমার এমআরসিএস পরীক্ষা দেওয়ার কথা আ ভাবতে হলো আরকি। তো এমআরসিএস পরীক্ষা দিলাম। আবার এখানে এসে যেমন ওখানে আমরা পরীক্ষার আগে ২ সপ্তাহের ছুটি নিয়ে ফেলতে পারি। এফআরসিএস পরীক্ষার আগে যেমন সরি ২ সপ্তাহ বলছি। ২ মাসের ছুটি নিয়ে ফেললাম বা যেকোনোভাবে হোক আমি হচ্ছে টাইম অফ নিলাম বা হয়তো এমএস পরীক্ষার আগে যেমন আমার এ আ মানে এমএস সেকেন্ড পার্ট এর জন্য যেমন আমার ৬ মাসের একটা কোর্স আমাকে পাঠিয়ে দিল।
এখানে এরকম কোনো সিস্টেম নাই। এফআরসিএস পরীক্ষা কাজ করতে করতে এসে এফআরসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে বা দিতে হবে। তো আমি এর মধ্যে থেকে 2 সপ্তাহ ছুটি বের করলাম। কিন্তু এই যেহেতু আমি জানি যে ওরকম আমি একাধারে পড়তে পারবো না, সেটার জন্য আমি ওই ছোট ছোট করে চ্যাপ্টার গুলো আগে থেকে পড়া শুরু করলাম। এরকম ভাবে সবাইকে আমি বলি তার সিচুয়েশনটা তাকে বুঝতে হবে। সে তার ফ্যামিলি মানে বা দু একজন বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারে ব্যাপারটা কিরকম, কিন্তু সবার মানে ক্রাইটেরিয়া বা অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। মানে আমার এই পদ্ধতিটা করতে হচ্ছে এই কারণে যে আমি অনেক কিছু করতে পছন্দ করি, শুধু পড়াশোনা করতে আমি পছন্দ করি না। শুধু পড়াশোনা করতে তো মানে আমি সহ্যই করতে পারবো না ব্যাপারটা। তো সেটার জন্য আমার মানে অনেক রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, সেটা আমি আর এখানে বলতে চাচ্ছি না। তো সেগুলা করতে করতে আমার আসলে সময় ওদিকে চলে যেত, এবং পড়াশোনার জন্য আমি এরকম কনসাইজ করে নিতাম আর কি যে আমার কি করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা ভাগ্য এবং আল্লাহর রহমত যে পরীক্ষাগুলো আমি পাশ করেছি। জি স্যার, সেটা তো অবশ্যই স্যার, ভাগ্য না থাকলে তো স্যার আসলে কোনো কিছুই সম্ভব না। স্যার, আমরা আরেকটা জিনিস স্যার জানতে চাই স্যার, ইউকে তে আসলে স্কলারশিপের ব্যাপারটা নিয়ে আর কি। স্যার, এটা নিয়ে যদি একটু স্যার বলতেন। ইউকেতে স্কলারশিপের ব্যাপারটা একটু অন্যভাবে দেখতে হবে আরকি যে, ইউকেতে বেশ কিছু স্কলারশিপ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে কমনওয়েলথ স্কলারশিপ। তাছাড়া কিছু আম ডিএফআইডি স্কলারশিপ রয়েছে। তারপরে কিছু ওয়েভ আছে, টিউশন ওয়েভার আছে। মানে কিছু টাকা ছাত্রকে দিতে হবে এবং কিছু টাকা এরা দিবে। তো এরকম নানা কিছু স্কলারশিপের ব্যাপার আছে। তবে এই স্কলারশিপ গুলোর মধ্যে পার্সোনালি চেষ্টা করা যেতে পারে। যদি মানে এমএসসি করার ব্যাপারে, যেমন এমএসসি করার জন্য একটা স্কলারশিপ হচ্ছে যে কমনওয়েলথ স্কলারশিপ দিয়ে যেমন মাস্টার্স করতে আসে, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু আমি মনে করি যে যদি মানে সাবজেক্ট গুলাতে যে বেসিক সাবজেক্টে যদি ওরকম আগ্রহ না থাকে, তাহলে প্ল্যাব, এমআরসিএস, এমআরসিপি এইগুলা হচ্ছে সবচেয়ে কার্যকর পথ আরকি আসার জন্য। অনেকেই আমি দেখেছি এখানে এসে মাস্টার্স করেছে, মাস্টার্স এর পরে আবার তারা ফিরে গিয়েছে প্ল্যাব করতে। এতে একটু সময় লেগে যায় এবং টাকা-পয়সার ব্যাপারটাও একটু মানে বেশি লেগে যায়। কিন্তু যদি প্ল্যাব করতে আসে এবং প্ল্যাব করে তারপরে যদি ক্লিনিক্যাল লাইনে ঢুকে পড়ে, তাহলে এইসব ব্যাপারগুলা ঠিকঠাক মতো ম্যানেজ করা যায়, এবং এরপরে যেটা হয় আরকি যে যদি সত্যি আমার একটা মাস্টার্স করার ইচ্ছা থাকে বা পিএইচডি করার ইচ্ছা থাকে, তখন ট্রেনিং পোস্টে ঢোকা যায়। ট্রেনিং পোস্টে ঢুকেও মাস্টার্স পিএইচডির জন্য একই সঙ্গে টাকাও পাওয়া যাবে, ডিগ্রি গুলাও হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো আমি ওগুলোকে বেশি এনকারেজ করি। স্কলারশিপ এর জন্য বসে থাকলে ব্যাপারটা হচ্ছে যে এটা পাওয়া খুব ডিফিকাল্ট। কমনওয়েলথ স্কলারশিপ অনেক ক্ষেত্রেই পাওয়া খুব ডিফিকাল্ট, এবং এর মধ্যে কিছু কনফাউন্ডিং ফ্যাক্টরও কাজ করে। তার ফলে দেখা যায় যে আম ব্যাপারটা ঠিক পুরোপুরি সিভি বা পুরোপুরি মানে আমার হয়তো ওই ইউনিভার্সিটির আমার সিভিতে যা আছে সেটা এমনিতে ভালো হতে পারে। কিন্তু ওই সাবজেক্টের জন্য ওই ইউনিভার্সিটির জন্য কার্যকর না। তো এইসব কারণে আমি মনে করি যে চেষ্টা করতে হবে, এবং ওয়েবসাইটে এগুলো আসতে থাকে। সেক্রেটারিতে মানে যেমন সেক্রেটারি অফ এডুকেশন, সেক্রেটারিয়েটে এগুলো আসতে থাকে। অনেকগুলোর খবর আসলে আমরা জানিও না। সেক্রেটারিয়েটে আসে, এসে নষ্ট হয়ে চলে গেছে, এরকমও হইছে। আবার দেখা যাচ্ছে যে ১ সপ্তাহ আগে হয়তো পেপারে ফ্ল্যাশ করা হলো যে স্কলারশিপটা বের হয়েছে, এটার জন্য তোমরা এপ্লাই করতে পারো। তো এটা অল ওভার দ্যা প্লেস। মানে এই যে সিস্টেমের কথা বললাম যে আসলে ঠিক অতটা সিস্টেমেটিক না। তো কমনওয়েলথ স্কলারশিপটা মোটামুটি আগে থেকে জানা যায়। কিন্তু কে পাবে সেটা তো খুব ডিফিকাল্ট আরকি বোঝা। এইসব মিলিয়ে আমি মনে করি যে ইন মানে ইংল্যান্ড স্কলারশিপ এর জন্য নট দ্যা বেস্ট আ ওয়ে টু ওয়েট ফর। আর তাছাড়া এখানে অনেকে আসতে চায়। কিন্তু যেমন নেদারল্যান্ড বা জার্মানি, জার্মানিতে যেমন DAAD, ড্যাড স্কলারশিপ আছে একটা। নেদারল্যান্ডের একটা আছে হেলথে নিহেস। নেদারল্যান্ড ইন্টারন্যাশনাল হেলথ নিহেস, NIHES একটা স্কলারশিপ আছে। এই স্কলারশিপ গুলা দেয় এপিডেমিওলজি, স্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথ এগুলাতে দেয় আরকি। তো এগুলা চেষ্টা করা যেতে পারে। তো ইউরোপে এরকম জার্মানি, নেদারল্যান্ড, আ ইউকে তো দেয়ই। সুইডেনের স্কলারশিপ রয়েছে। তারপরে নরওয়েতে আ নরওয়ের ব্যাপারটা আমি ঠিক সিউর না এটা এখন আছে কিনা। নরওয়েতে ফিজিওথেরাপিতে কিছু রয়েছে আমি জানি। এই ব্যাপারগুলা ওয়েবসাইটে খোঁজ করতে হবে ভালো করে, এবং যদি এরকম কাউকে পাওয়া যায় যে আগে ওই স্কলারশিপ নিয়ে গেছে, তার সঙ্গে কথা বলতে পারলে ভালো হয় আরকি। জি স্যার, ধন্যবাদ স্যার অনেক সুন্দর করে বলার জন্য। স্যার, আমাদের ফেসবুক লাইভে একটা স্যার কোয়েশ্চেন এসেছে। স্যার, কেউ প্রমিত সাহা উনি প্রশ্নটা করেছেন। স্যার, কেউ যদি এফসিপিএস নিউরো সার্জারি অথবা সার্জারিতে করার পরে এমআরসিএস করে, তাহলে তার ইউকে তে ট্রেনিং পোস্ট পাওয়া কি সুবিধাজনক কিনা? আর সে কি
সহজে পাবে কিনা ট্রেনিং পোস্ট গুলা? ইউকে তে ট্রেনিং পোস্টের এই কোশ্চেনটা আমার ইনবক্সেও প্রায়ই আসছে বা অন্য সময়ও আসে। ব্যাপারটা আমি খুব একটু ক্লিয়ার করে বলে দিই এখানে, বা আমি অবশ্যই জানি এরপরে আবার কোশ্চেনটার আনসার করতে হবে। কিন্তু ইউকে তে ট্রেনিং পোস্ট পাওয়া সার্জারিতে একটা কঠিন ব্যাপার। তো এবং এই কঠিন ব্যাপারটা আমি একটা রেশিও বলছি, এই বছরের রেশিও যে ST3 লেভেলে যে কয়টা পোস্ট বিজ্ঞাপিত হয়েছে, সেই তুলনায় যেই পরিমাণে অ্যাপ্লিকেশন পড়েছে সেটার অনুপাত ছিল 1:22 নিউরোসার্জারিতে। যে মানে 22 জন অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে মাত্র 1 জনকে ওরা নিবে। যেটা কার্ডিওথোরাসিক সার্জারিতে ছিল ওটাও কঠিন। ওখানে ছিল 11 বা 12 জনের মধ্যে 1 জন। প্লাস্টিক সার্জারিতে এটা ছিল 8 জন বা 9 জনের মধ্যে 1 জন। তো এরকম 8 জন বা 9 জনের মধ্যে 1 জন, এবং জেনারেল সার্জারিতে ব্যাপারটা একটু ভালো। কিন্তু এখানে একটু ব্যাপারটা খেয়াল করতে হবে যে আমাকে কেন নেবে ওরা? আমার FCPS এখানে ওরা চেনে না। সেটা সার্জারি হোক, এখানে ওরা চেনে না। ওরা কিছুটা চেনে, পাকিস্তান থেকে যারা FCPS করে এসেছে তারা এখানে এসে কিছু ভালো করেছে। সেটার কারণে ওরা কিছুটা চেনে। MS এরা চেনে না। ওরা জানে ওটা একটা মাস্টার্স ডিগ্রি, কিন্তু একটা ওদের কাছে এটার ইকুয়াল যে MS নিউরোসার্জারি ইস ইকুয়াল টু MD ও হেমাটোলজি। কোন পার্থক্য নেই ওদের কাছে। সুতরাং হ্যাঁ, তোমার একটা মাস্টার্স আছে। তুমি এইভাবে ব্যাপারটাকে করতে পারো। কিন্তু নিউরোসার্জারি তোমাকে ট্রেনিং পোস্টের জন্য আমরা নির্বাচিত করব, ব্যাপারটা এরকম না। এখানে যেটা হয় MRCS করা, এবং হ্যাঁ, আমি ৪ বছর নিউরোসার্জারিতে কাজ করেছি বা ৫ বছর নিউরোসার্জারিতে কাজ করেছি। আমি রেজিস্ট্রার পোস্টের জন্য একজন নিরাপদ ব্যক্তি। এই ব্যাপারটা প্রমাণ করতে পারলে রেজিস্ট্রার পোস্টে কাজ পাওয়া যাবে। কিন্তু এটা মানে এই না, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি এখানে রেজিস্ট্রার পোস্টে এসে সরাসরি কাজ করেছি। আমাকে বলেছিল যে SHO পোস্টে কাজ করতে, কিন্তু আমি বলেছি যে না, আমি যেহেতু আমার তখন FCPS সার্জারি, MS নিউরোসার্জারি, MRCS করা, আমাকে যদি ইউকে তে কাজ করতে নাও দেয়, আমি দেশে গিয়ে নিউরোসার্জারি করার চেষ্টা করতে থাকবো। কিন্তু আমি এখানে এসে SHO লেভেলে কাজ করব না। তো পরে আমি রেজিস্ট্রার পোস্টে কাজ করতে পেরেছি আরকি আল্লাহর রহমে। তো ব্যাপারটা সেখানেই যে ওইটুকু প্রোগ্রেশন হবে আরকি FCPS নিউরোসার্জারি থাকলে। কিন্তু সেটা যে এখানে ট্রেনিং পোস্টে হেল্প করবে, ব্যাপারটা সেরকম না। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আরেকটা আমাদের এমনিতে নরমাল জিজ্ঞাসা ছিল স্যার, ওইখানের কর্মপরিবেশ সম্পর্কে স্যার যদি একটু কিছু শেয়ার করতেন স্যার। আপনার কর্মপরিবেশ স্যার, আপনার কেমন লাগতেছে ওই জিনিসগুলো? কর্মপরিবেশ মানে হচ্ছে এখানে সিস্টেমের মধ্যে থাকার ব্যাপারটা এমনভাবে মেইনটেইন করা হয় যে যেটা আমাকে খুবই স্বস্তি দেয় আরকি। তো কিছু রেসিজম, ডিসক্রিমিনেশন এইসব কথাবার্তা আসে। আমি সেগুলা সবটুকু হেসে উড়িয়ে দেই, ব্যাপারটা এরকম না। কিছুটা আছে। কিন্তু সাদা চোখে দেখা যায় এরকম কিছু এরা করে না। তো এই কারণে আমি নিউরোসার্জারিতে ক্যারিয়ার বা সার্জারিতে ক্যারিয়ার করতে গেলে যেটা বলি আরকি, যেহেতু আমাদের ওই যে টেনাসিটিটা আছে যে আমরা ধরে থাকি। তো তার ফলে যেটা হয়েছে যে আমরা যেমন আওয়ার্স আফটার আওয়ার্স কাজ করে যাই। আমরা চিন্তা করি না কখন বাসায় যেতে হবে। এই ব্যাপারটা ওরা ভালোই খেয়াল করে, এবং তার ফলে যেটা হয়েছে যে সার্জারিতে যেমন হাতের কাজ, আমি যখন ১ম এ নিউরো সার্জারিতে চাকরি নিয়ে আসি, তখন আমাকে অনেকেই বলেছে বাংলাদেশের একটা ভ্রান্ত ধারণা যে, আচ্ছা, আপনি মনে করেছেন আপনাকে ওরা মাথা কাটতে দেবে, বা তুমি মনে করেছো তোমাকে ওরা হোয়াইট পিপল দের ব্রেইনের অপারেশন করতে দেবে। এটা যে কি ভুল একটা কথা এবং কি যে বাজে একটা কথা, আমি কি বলবো? তো আমি এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করে টরে বা মোটামুটি নিজেকে যেটুকু প্রুভ করা যায় আরকি, সেটুকু করেছি। কখনোই উদ্ধত ছিলাম না, এবং প্রকৃতিগতভাবেই বাঙালিরা অতটা উদ্ধত না। নিজেকে ঠিক ওইভাবে যে আমি এই করেছি ব্যাপারটা এরকম না। কিন্তু নিজের কাজটা নিজে করে যাওয়া। তাতে যেটা হয় যে সবাই, কলিগ থেকে শুরু করে, সিনিয়র থেকে শুরু করে নার্সরা সবাই পছন্দ করেছে, এবং ভালো ব্যবহার। যে আমি কখনো খেপে যাই না। এবং আমি বাংলাদেশে যখন কাজ করতাম তখনও আমি আমার ওয়ার্ড বয়দের সঙ্গে, আ নার্সদের সঙ্গে সবসময়ই যেটা করতে হবে সেটা বলতাম যে, "খামাখা কেন তুমি এটা করোনি?" এটা বলার থেকে যদি বলা হয় যে, "তুমি এটা করে ফেলো তো।" এই যে attitude এর যে ব্যাপারটা, বাংলাদেশেও আমাকে অনেক হেল্প করেছে। সবাই আমাকে পছন্দই করত। আর এখানেও ব্যাপারটা আমি খেয়াল করেছি যে সবাইকে আমি, হোয়াইটদের থেকেও আমি হচ্ছে কুল থাকি, এবং নিউরোসার্জন হিসেবে কুল থাকা সবাই মনে করে নিউরোসার্জারি হয়ে আমি কি জানি হয়ে গেলাম। এই attitude গুলা বাদ দিতে হবে। এই attitude গুলা বাদ দিলে যেটা হবে আরকি, সবাই যদি পছন্দ করে, পুরা সিস্টেমটা, পুরা পরিবেশটাই দেখা যাবে যে কাজের পরিবেশটাই অনেক ডিফারেন্ট। কিন্তু আমার এটা আগে থেকেই ছিল যে আমি কাউকে
সিস্টারদেরকে বা এদেরকে যে কেন এটা হয় না এটা বলার থেকে আমি এটা করতে বলেছিলাম, এটা এভাবে করতে হবে। জাস্ট বলে দিলেই হয় আরকি। তো এইভাবে বললে দেখা যায় যে আমার কর্মপরিবেশ নিয়ে খুব একটা অসুবিধা হয় নাই। এরা আমাকে এমন সব কাজ করতে দিয়েছে যেটা আমি ভাবিই নাই যে করতে মানে করা যাবে। যেমন আমি একটা গল্প বলি, ছোট একটা গল্প যে সেটা হচ্ছে যে ডিবিএস এর কথা যেটা বললাম সেটা আমি বার্মিংহামে এসে যখন করতে যাই তখন আমাকে দেয় একটা ইলেকট্রোড বসাতে। খুবই সূক্ষ্ম একটা ইলেকট্রোড বসাতে হবে মাথার ভিতরে। একটা ছোট্ট একটা হোল থেকে ব্যাপারটা ঢুকাতে হবে এবং হোলের যে ডায়ামিটার সেটা হচ্ছে খুবই সূক্ষ্ম। 3 মিলিমিটার অর সো। তো ডায়ামিটার 3 মিলিমিটার, এখন ওখান থেকে আমাকে ঢুকাতে হবে হচ্ছে 1.5 মিলিমিটার একটা আ আ প্রোব আরকি। 1.5 টু 2 মিলিমিটার এরকম থাকে আরকি। তো ওরকম খুবই সূক্ষ্ম একটা প্রোব ঢুকাতে হবে। তো প্রোবটা ঢুকাতে যেয়ে আমি আমার হাতটা একটু বেঁকে যাওয়ায় প্রোবটা ঢুকাতে গিয়ে ওটার টিপটা নষ্ট হয়ে গেল। তো 3 মিলিমিটার তো টিপটা নষ্ট হয়ে যাওয়ায় মানে একটু ওয়াইড হয়ে গেল। ওয়াইড হয়ে যাওয়ার পরে ওটা ঢুকছে না। এবং ওটার দাম ছিল প্রায় মানে ১,০০০ খানেক পাউন্ড আরকি। তো ১,০০০ খানেক পাউন্ড আমি একেবারে ২ সেকেন্ডের মধ্যে নষ্ট করে ফেললাম। তো তখন কি হতো যে অন্য অনেক জায়গায় হইলে আমাকে বলত যে, "তুমি পারো না এসব কাজে আসছো কেন?" কিন্তু ওইখানে আমি এবং ওটা ছিল আমার ১ম আ ওই থিয়েটারে মানে ডিবিএস করার জন্য ওটা ছিল আমার ১ম নিজের হাতে কাজ। তো কনসালটেন্ট তারপরে এ সবাই ব্যাপারটা নিয়েছে যে না ও সিরিয়াস। ব্যাপারটা সিরিয়াসলি নিয়েছে। ব্যাপারটা আমার আসলে বলে দেওয়া উচিত ছিল। কনসালটেন্টই নিজের ঘাড়ে নিজে দোষটা নিচ্ছে যে ওর তো কোনো দোষ নাই। আমারও আগে ব্যাপারটা বলে দেওয়া উচিত ছিল। তো এই যে পরিবেশটা আমি মানে খুবই এনজয় করেছি আরকি। মে একটা জিনিস ভুল করলে চলবে না। আমি ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ মানুষ থাকে। যেরকম ২-১ জন মানে বদরাগী কনসালটেন্ট এর সঙ্গেও কাজ করেছি। যারা হয়তো দেখা যাচ্ছে যে ফলো আপ টা দিতে মানে আমার হয়তো ফলো আপ টা দেওয়ার কথা ছিল 10:00 এ। আমি সেটা করতে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমি সেটা দিয়েছি 11:00 এ। তাতেই দেখা গেছে যে অনেক ফাস্ট হয়েছে। কিন্তু ওই ব্যাপারগুলো অনেক কম এবং এই ব্যাপারটা যখন দেখেছে যে আমার এই ১ ঘন্টার ডিলের জন্য ব্যাপারটা নিয়ে ফাস করা হচ্ছে অকারণে। কারণ অন্য জায়গায় আমি ঝামেলা করি না এবং আমি যেহেতু অকুপাইড ছিলাম অন্য কাজে, তাই ওই ফাস করাটা ওই কনসালটেন্ট এর ঠিক হয় নাই। সেটা আরেকজন কনসালটেন্ট পিক করেছে এবং আমাকে আবার আলাদাভাবে ডেকে ব্যাপারটা মানে রিকনসিলিয়েশন এর চেষ্টা করেছে। তো এই যে চেক অ্যান্ড ব্যালেন্স এটা মারাত্মক একটা ব্যাপার আরকি। আমি এটা খুবই এনজয় করেছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে মানে আপনার ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। স্যার আমাদের ফেসবুকে একটা কোয়েশ্চেন এসেছে ফেসবুক লাইভ থেকে। স্যার জেবা মালিহা নামের একজন কোশ্চেনটা করেছেন যে বাংলাদেশ থেকে ইন্টার্ন পাস করার পরে ইউকে তে ট্যাগ দিয়ে নিউরো সার্জারিতে রান থ্রু প্রোগ্রামে যদি চান্স পেতে চায় সে কি করবে? এই যে আমি একটু আগে কথাগুলো বলছিলাম আরকি যে রান থ্রু প্রোগ্রামে চান্স পাওয়াটা যে এত কঠিন যে ওই ২২ জন মানে ২২ জনের মধ্যে ১ জন বা ১২ জনের মধ্যে ১ জন বা ৯ জনের মধ্যে ১ জন। এটা যে বলছিলাম, এটা আমি বোঝাতে চাচ্ছি যে আসলে এতটা কঠিন আরকি। তো আমি যেমন আচ্ছা এটা সব সার্জারির গল্প। মেডিসিনের গল্পটা একটু ডিফারেন্ট হবে কিন্তু। এবং মেডিসিনের ব্যাপারে আমার মনে হয় যে আরো অন্য রিসোর্স পারসন আসবেন। তারা বলবেন যে ব্যাপারটা আসলে ঠিক আ মে নট বি দ্যা মোস্ট ইম্পসিবল থিং ইন দ্যা ওয়ার্লড। উম কিন্তু সার্জারিতে ব্যাপারটা বেশ কঠিন। এটা বারবারই বলছি। কিন্তু যেটা হয় আরকি যে বাংলাদেশ থেকে ট্রেনিং করে এখানে সরাসরি আ সার্জিক্যাল ট্রেনিং এ আসবে এটা অসম্ভব। এখানে থাকার পরে ১ বছর ২ বছর কাজ করার পরে জেনারেল সার্জারিতে কিছু পোস্ট পেয়েছে আরকি। আমার পরিচিত কিছু প্রতিভাবান আ জুনিয়র তারা জেনারেল সার্জারিতে পেয়েছে। একজন ৪ বছর এখানে কাজ করার পরে ভাস্কুলার সার্জারিতে পেয়েছে আমি জানি। কিন্তু নিউরো সার্জারি, প্লাস্টিক, কার্ডিওথোরাসিক এগুলোতে খামাখা চেষ্টা করার মানে দরকার নাই আরকি। খামাখা হতাশ হতে হয় আরকি। এরা লং লিস্টিংই করে না। তো ওটা একটা ব্যাপার। আচ্ছা এখন জেনারেল সার্জারিতে তাহলে দেখা যাচ্ছে যে ভিসার সমস্যা থাকলেও এখানে যে এখন নতুন যে ব্যাপারটা করেছে তাতে হচ্ছে ভিসা রেস্ট্রিকশনটা ওটা উঠিয়ে দিয়েছে তত্ত্বীয়ভাবে। তো তার ফলে জেনারেল সার্জারি, ভাস্কুলার সার্জারি এগুলোতে সম্ভব। কিন্তু বাংলাদেশ থেকে না কিন্তু এখানে এসে একটু বুঝে ব্যাপারটা এপ্লাই করতে হবে। এবং এপ্লাই করার জন্য এখানে কিছু পয়েন্ট বের করে রেখেছে। যেমন অডিট থাকলে একটা নির্দিষ্ট পরিমাণে পয়েন্ট পাওয়া যায়, পাবলিকেশন থাকলে পয়েন্ট পাওয়া যায়। তারপরে অন্য কোনো ডিগ্রি থাকলে পয়েন্ট পাওয়া যায়। তো এই ব্যাপারগুলো বাংলাদেশ থেকে বসে করা যায় কিন্তু। যে বাংলাদেশ থেকে একটা অডিট করা খুব একটা কঠিন ব্যাপার না। বাংলাদেশ থেকে পাবলিকেশন বের করা খুব একটা কঠিন ব্যাপার না। একটু কঠিন হতে পারে কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। কিছু প্রেজেন্টেশন করা যেমন ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সেমিনারে প্রেজেন্টেশন করা। এটা বাংলাদেশে কিন্তু অনেক সেমিনারই হয়। এমনকি
যদি একটা মর্নিং সেশনেও প্রেজেন্ট করার পরে সেখান থেকে কিছু ফিডব্যাক জোগাড় করা যায় যে হ্যাঁ, ও কেমন প্রেজেন্ট করেছে, এগুলো যদি করা যায় তাহলে এটা একটা স্ট্রাকচারড ওয়েতে যদি প্রেজেন্ট করা যায় ইউকে তে, এগুলাও পয়েন্ট ক্যারি করে। তো এই সব মিলিয়ে বাংলাদেশ থেকে প্ল্যাব বা এমআরসিএস দিয়ে তাহলে চলে আসতে হবে ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে এসে ওই পয়েন্ট গুলা দিয়ে এপ্লাই করতে হবে ট্রেনিং নাম্বারের জন্য, ন্যাশনাল ট্রেনিং নাম্বারের জন্য। এবং সেটি সেক্ষেত্রে সাবজেক্ট হবে, একটু কথা বলে নিতে হবে এই আমাদের মতো যারা অলরেডি কাজ করছে এখানে, এবং তখন জেনারেল সার্জারি বা ভাস্কুলার সার্জারি বা ওইটার একটা রেশিও দেখে যে হ্যাঁ, কয়টা পোস্ট বের হয়েছে, গতবার কি ধরনের কম্পিটিশন হয়েছে। এখন যদি স্পেসিফিক কোনো সাবজেক্টের উপর ওরকম কোনো প্রীতি না থাকে যে আমাকে এটাই পড়তে হবে, যেমন আমার যেমন নিউরোসার্জারির উপর একটা আলাদা প্রীতি ছিল যে আমাকে নিউরোসার্জারি পড়তে হবে। এই ব্যাপারটা যদি না থাকে তাহলে একটু বুদ্ধি করে এপ্লাই করলে প্লেসমেন্ট পাওয়াটা মানে অত ইম্পসিবল না এখন। কারণ ওই যে ভিসা রেস্ট্রিকশনটা এখন আর নাই। তবে অনেক কঠিন। তারপরেও অনেক কঠিন। ধন্যবাদ স্যার আমাদেরকে সুন্দর একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য। স্যার আসলে অনেকেই জানতে চায় যে রিগার্ডিং এমআরসিএস সম্পর্কে, এমআরসিএস এর প্রিপারেশনটা কিভাবে নিব, কি কি রিসোর্সেস লাগে। স্যার এটা সম্পর্কে যদি একটু স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। আচ্ছা, এখন এমআরসিএস এর জন্য বেশ কিছু তো রিকমেন্ডেড বই রয়েছে। এমআরসিএস এর জন্য এমসিকিউ, ইএমকিউ এই বইগুলা রয়েছে। এটা নীলক্ষেতে অনেকগুলাই পাওয়া যায়। নীলক্ষেতে ফটোকপি পাওয়া যায়। আদর্শ ব্যাপার হচ্ছে যে আমার এগুলো না বলা যে নীলক্ষেতে ফটোকপি পড়ার ক্ষেত্রে, কিন্তু আহ, নীলক্ষেতেই যেতে হবে। গিয়ে লেটেস্ট বইগুলা উম, মানে লিস্ট ধরে কিনতে হবে আর কি, অনেকগুলো কিনতে হবে। আর বেশ কিছু জিনিস হচ্ছে যে এখন অনলাইনে বেশ কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায়। তো যারা ইমার্সিস পাস করেছে তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে নিতে হবে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইমার্সিস এর যে পদ্ধতি সেটা কিন্তু বেশ কিছু চেঞ্জ হয়েছে। এখন এই পরিবর্তিত পদ্ধতিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে ব্যাপারগুলা জানতে হবে, এবং অনলাইন যে ম্যাটেরিয়াল গুলা রয়েছে এগুলা বেশ ভালো। এখান থেকে এগুলা পড়ে মানে পড়লেই অনেক ক্ষেত্রে ব্যাপারটা পাস হয়ে যায় আরকি। এখন ব্যাপার হচ্ছে যে এমআরসিএস আর এফসিপিএস এর মধ্যে একটা তুলনা অনেক ক্ষেত্রে হয় আরকি। একটা ব্যাপার যে এমআরসিএস টা কিন্তু এখন এরা করেছে এন্ট্রি ডিগ্রি টু সার্জারি। তো আমি যদি সেটা মেইনটেইন করি, যে সার্জারির সময় যেগুলা ইন্টার্নির সময় যেগুলো দেখা গেছে সেই যে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ গুলা, এগুলো যদি আমরা একটু শিখে রাখি ঠিকঠাক মতো, এবং এর বাইরে যে জিনিসগুলো নিয়ে আমরা সমস্যায় পড়ি সেটা হচ্ছে অর্থোপেডিক্স। আমাদের অর্থোপেডিক্স এর এক্সপোজারটা ঠিক ওভাবে হয় না। তো অর্থোপেডিক্স, কার্ডিওথোরাসিক সার্জারির কিছু অংশ মানে বা ভাস্কুলার সার্জারির কিছু অংশ, এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়ি। অর্থোপেডিক্স এর মধ্যে কিছু পার্ট আছে স্পাইন এন্ড নিউরোসার্জারি, ওগুলো একটু খেয়াল করে করতে হবে। তো এরকম কিছু কিছু ফোকাস আছে যেগুলো আমরা ঠিক ওইভাবে ইন্টার্নির সময় বা ফিফথ ইয়ারে অতটা ফোকাস করা হয় না। ওগুলোকে যদি একটু ভালো করে খেয়াল, যে রিসোর্স ম্যাটেরিয়াল গুলা যে অনলাইনে পাওয়া যাচ্ছে, এবং যারা হয়তো আগের বারই পাস করেছে অথবা ১ বছর আগে পাস করেছে এদের কাছ থেকে ব্যাপারগুলো আরো ভালো করে জানতে হবে। এবং ব্যাপারটা হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে ঠিক এইভাবে মানে এখানে যেভাবে বললাম এভাবে গ্রসলি বলা যাচ্ছে হয়তো, কিন্তু আরেকটু স্পেসিফিক বলার জন্য একটু ওয়ান টু ওয়ান সেশনের মতো দরকার। তো সেটার জন্য মানে আমি অ্যাডভাইস করব যে নিশ্চয়ই পরিচিত কাউকে পাওয়া যাবে। আর এখানে এমআরসিএস এর ফেসবুকে গ্রুপ রয়েছে, সেগুলোর মধ্যে ঢুকে পড়তে হবে, এবং ওখানেও বেশ কিছু জিনিস এরা শেয়ার করে। আর অনলাইন ম্যাটেরিয়াল তো জাস্ট গুগল ড্রাইভে শেয়ার করা আছেই, তো সেখান থেকে নিয়ে নিতে হবে আর কি। তো আমি যেটা বারবার বলতে চাচ্ছি যে এটা খুবই অ্যাচিভেবল একটা ডিগ্রি, এবং ঢোকার জন্য সার্জিক্যাল ক্যারিয়ারে ঢোকার জন্য এমআরসিএস করে আসাটাকে আমি অনেক বেশি প্রেফার করি rather than coming with a plab and then going for MRCS and then going for surgical training. এটা এমআরসিএস করে আসলে জীবনটা অনেক সোজা হয়ে যাবে। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে মানে এমআরসিএস সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। স্যার আরেকটা জিনিস, স্যার আপনি যেহেতু এফআরসিএস করছেন স্যার, ওইটা সম্পর্কে যদি একটু স্যার বলতেন যে বাংলাদেশ থেকে আসলে এফআরসিএস পরীক্ষাটা স্যার কিভাবে দিবে, বা অনারারি এফআরসিএস এবং ক্লিনিক্যাল এফআরসিএস দিয়ে যারা মানে ক্লিনিক্যাল পরীক্ষা দিয়ে যারা এফআরসিএস দিচ্ছে, এই দুটার ভিতরে স্যার পার্থক্যটা যদি আমাদেরকে একটু বুঝাই বলতেন। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে আ ই ক্লিনিক্যাল এমআরসিএস তো অবশ্যই একটা কঠিন ব্যাপার, এবং কঠিন ব্যাপার বলেই এটার গুরুত্বও বেশি। আর
সত্যি কথা বলতে গেলে মানে কেউ কিছু মনে করেন না। আমি কাউকেই ছোট করছি না। তবে আমি এই অনারারি ডিগ্রির প্রতি আমার কোনো আগ্রহ নাই। আর আমি যেই জিনিসটা পরীক্ষা দিয়ে নিতে হয় না, সেটার প্রতি অবশ্যই আমি ওটাকে অতটা মানে দেওয়ার পক্ষে না দাম দেওয়ার পক্ষে না। এটা একটা সম্মান, অবশ্যই সম্মান। ঠিক আছে। কিন্তু আ অনারি এফআরসিএস প্র্যাকটিসের জন্য একটা অর্নামেন্ট বটে। কিন্তু কে নেবে না এটা তাদের ব্যাপার। কিন্তু আমি ওটাকে খুব একটা আ গুরুত্ব দিতে পারছি না আরকি। কি এবং আছে। এটা এপ্লাই করলে বেশ কিছু সিস্টেম করলে পাওয়া যায়। সেই কথাটা থাক। কিন্তু এফআরসিএস যেটা পরীক্ষা দিয়ে নিতে হয় সেটা এখন ইংল্যান্ডেই থেকেই নিতে হয়। মাঝখানে একটা ইন্টারন্যাশনাল এফআরসিএস বা আইএফআরসিএস খুলেছিল। সেটাকে এখন পরিবর্তন করে ওরা করেছে এখন জেএসসিএফই। তো জয়েন্ট সার্জিক্যাল কলেজ ফেলোশিপ এক্সামিনেশন। তো ওটাও করা যায়। তো ওটা করলে ওটা তো বাইরে থেকে করা যাচ্ছে আরকি। এসব ক্ষেত্রে দেখা যায় যে ৩ জনের ৩ জন রেফারি লাগে এবং ৩ জন রেফারি আইদার এফআরসিএস করা অথবা প্রফেসর লেভেলের। তো এরকম ৩ জনের সাইন নিয়ে পরীক্ষার জন্য এপ্লাই করা যায়। পরীক্ষাটা মানে এরা বলতে চাচ্ছে যে এফআরসিএস এর মতো জেএসসিএফই টা এফআরসিএস এর মতো অতটা কঠিন এরা করছে না, অতটা দাম নিতে চাচ্ছে না। এখন আসলে পরীক্ষায় না বসলে তো বোঝা যাচ্ছে না অতটা কঠিন কিনা। কিন্তু যেটা আমি শুনেছি যে ক্লিনিক্যালি আসলে ব্যাপারটা প্রিটি মাচ সিমিলার। কিন্তু ১ম পার্ট যেটা, ওখানে দেখা যায় যে একটু মানে এখানকার এফআরসিএস এর কোয়েশ্চেন গুলো একটু কঠিন আসে বলে আমি শুনেছি। মানে আমি শুনেছি মানে আমার পরীক্ষা তো কঠিন আসছিলই। পরে যেটা দেখলাম কথা বলে জিএসসিএফ তে হয়তো দেখা গেল যে ক্লিনিক্যাল কোয়েশ্চেন ঠিক ঐরকম ছিল না বা এরকম একটু পার্থক্য রয়েছে আরকি। আর এখানে কনসালটেন্ট পোস্ট পেতে হলে মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে এদের চাহিদার উপর এবং অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে যে কি পরিমাণে অ্যাপ্লিক্যান্ট রয়েছে আরকি। তো দেখা গেল যে ২ জন অ্যাপ্লিক্যান্ট, একজনের জিএসসিএফই করা, একজন এফআরসিএস করা। অবশ্যই যে এফআরসিএস করা এখান থেকে সে একটু প্রায়োরিটি পাবে। তো এবং এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না যে অবশ্যই যে লোকাল গ্র্যাজুয়েট বা লোকাল যে পোস্ট গ্র্যাজুয়েট তাকে একটু যে বেশি গুরুত্ব দেওয়া হবে এটা সবসময়ই হয়। এটাই আরকি। আর এমনিতে এফআরসিএস পরীক্ষার ব্যাপার তো সবাই জানি যে আমাদের যে ১.৫ ঘন্টা ধরে ভাইভা, তারপরে ক্লিনিক্যাল একদিন, ভাইভা একদিন, তারপরে আ ক্লিনিক্যাল এর মধ্যে শর্ট কেস, লং কেস এগুলা। আর ফার্স্ট পার্ট তো আ মানে ২ টা পরীক্ষা হয় আরকি। মাঝখানে একটা গ্যাপ দিয়ে একই দিনে ২ টা পরীক্ষা হয়। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট পরীক্ষা দেওয়ার পরে সেখানে আবার একটা ওরা ঠিক করে যে কোন কোয়েশ্চেন গুলার আনসার থাকবে। মানে অল্প কিছু কোয়েশ্চেন আছে যেগুলার আনসার ওরা মনে করে যে এটা আনফেয়ার টু দ্যা এক্সামিনিজ। ওই কোয়েশ্চেন গুলাকে ওরা স্ক্র্যাপ করে দেয়। ওই কোয়েশ্চেন গুলা বাদে বাকি যে কোয়েশ্চেন গুলা মনে করে যে এক্সামিনিদের জানা উচিত, ওইগুলোকে নিয়েই ওরা দেখে যে সর্বোচ্চ মার্ক কত হয়েছে আরকি ওই ওইগুলার মধ্যে। তারপরে ওরা একটা পার্সেন্টাইল ঠিক করে যে ওরা দেখে নেয় যে আসলে কতটুকুর মধ্যে পারা উচিত। এভাবে করে নাম্বারটা ১ম এ ওরা ঠিক করে এবং এরপরে দেখে যে কতজন ওর মধ্যে ঢুকতে পেরেছে। তো অনেক সময় দেখা যায় যে পাসের পার্সেন্টেজ দেখা যায় যে 25% এ নেমে এসেছে। মাঝে এটা 33% এ চলে যায়। কিন্তু এটা আবারও বলছি ব্যাপারটা যে এখানে যেমন 25% মানে কি? 1 in 4 পাস করছে। বা তার থেকে মাঝে 1 in 5 পাস করে। তারপরেও কেউ কখনো বলে না যে এই পরীক্ষার সিস্টেমটা ভালো না। কিন্তু এফসিপিএস নিয়ে অনেকেরই একটা আ মানে আঙ্গুল দেখায় যে না ওটা মনে হয় ভালো না। তো এইজন্য আমি মনে করি যে সব দিক থেকে এগিয়ে আসতে হবে। আমাদের দেশের পরীক্ষার সিস্টেমকে কখনো আন্ডারমাইন করা বা খারাপ যাতে না বলা যায় সেই ব্যবস্থা নিতে হবে পরীক্ষকদের। আর পরীক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থাকবে যে আমরা যেন ওই লেভেলে পৌঁছতে পারি কাউকে দোষারোপ না করেই। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার এতক্ষণ ধরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় থেকে। স্যার আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনাই করি। আর দর্শক মণ্ডলী আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের সবাইকে আমরা নিশ্চয়ই পরবর্তী জেনেসিস লাইভে আবারও পাবো সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। স্যার আপনিও ভালো থাকুন স্যার। সবাইকে হ্যাঁ, আসসালামু ফাহাদ আলাইকুম। তোমাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম এবং যারা কষ্ট করে শুনেছেন আমার কথা যদি কিছু উপকারে লেগে থাকে আমি খুবই ভালো বোধ করব এবং যেকোনো ধরনের প্রশ্ন যেটা ১ম এই বলেছি যে কোন কোয়েশ্চেনই খারাপ কোয়েশ্চেন না। তো যেকোনো ধরনের প্রশ্ন আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই উত্তর দেব এবং যদি
মনে করেন যে অনেক প্রশ্ন এসে জমা হয়েছে তাহলে আমরা হয়তো আরেকটা লাইভ সেশন বা এরকম সেশনের আয়োজনে আমি আবারও আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। আর ফাহাদ আপনাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। আপনিও ভালো থাকবেন স্যার। দর্শক মণ্ডলী, আপনাদের সকল প্রশ্নের উত্তর হয়তো দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। নিশ্চয়ই যতটুকু পেরেছি ততটুকু আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরেকটা সেশনের আয়োজন করতে পারি আপনাদের যদি আরো কোয়েশ্চেন থেকে থাকে। আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।